হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে মানে বুদ্ধদেব গুরুর সঙ্গে আমার মুখোমুখি দেখা হয়েছিল মাত্র একবার একটি অনুষ্ঠানে। সেটা বুদ্ধদেব গুরুর জন্মদিন উপলক্ষে আমরা আহ, এই সম্ভবত বিড়লা সভাগৃহে কি কোথায়, হ্যাঁ না, বিড়লা একাডেমি বছর কয়েক আগে আমরা সকলে গিয়েছিলাম এবং সেখানে বুদ্ধদেব গুরুকে নিয়ে সকলে তাদের বিভিন্ন স্মৃতিচারণ করেছিলেন। তো তার মধ্যে আমিও একজন সুযোগ পেয়েছিলাম যে বুদ্ধদেব গুরুকে নিয়ে কিছু বলার। তো সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে আমি যখন একদম কলেজে পড়ছি সেই সময় আমাকে তাকে যে মেয়েটিকে পছন্দ হলো সে বুদ্ধদেব গুরুর অন্ধ পছন্দ। এবং তার সঙ্গে প্রথম যেদিন তখন মফস্বলের ডেট শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, একদম একদম। আচ্ছা, তখন মফস্বল, ছোট মফস্বল আমাদের। তো তখন প্রায় 25 বছর আগের কথা বলছি। তো সে সাইকেল হাতে থাকতো আর আরেক দিকে থাকতো বান্ধবী। তো প্রথম দিন কথা বলতে বলতে আমার প্রথম ইন্টারভিউ শুরু করলো আমার বান্ধবী যে বুদ্ধদেব পুরো পড়েছো। সত্যি কথা বলতে তখন আমি পড়ছি, ফ্রয়েড পড়ছি, পাবলভ পড়ছি, তারপরে রাসেল পড়ছি। কারণ আমার যে মাস্টারমশাই তিনি অগাধ জ্ঞানী এবং সেই সমস্ত লেখাগুলো আমার পড়তে, রুশ সাহিত্য পড়াচ্ছেন, প্লাস মনোবিজ্ঞান ইত্যাদি ইত্যাদি পড়াচ্ছেন। আমিও বগুড়া শিখেছি, তো আমাকে তাই তিনি মাথায় ঢুকিয়ে বলেন যে বুদ্ধদেব গুরু অতি নিম্ন স্তরের একজন সাহিত্যিক, মানে সস্তার চটুল লেখা লেখেন। তা আমিও তাই জানি। এবারে ইন্টারভিউতে যে প্রেমিকার কাছে আমাকে শুনতে হবে যে এই প্রশ্ন আমি কল্পনা করতে পারিনি। এবার আমি বকিলে বললাম, একটা ইনটিউশন কাজ করলো যে ওদের উপর পড়িনি বা অপছন্দ করি, বললে বোধ হয় আমার জিতে যাবে। তো আমি তখন বললাম যে হ্যাঁ, আমাদের কোনটা বেশি ছিল। আমি ভাবছি অনেকগুলো, ওটাই তো পড়েছি, কি বলা যায়। তো আমি বললাম যে অনেকগুলোই তো পড়েছি, আমার মাধুকরী কেমন লাগে। আমি বললাম হ্যাঁ, মাধুকরী আমার ভীষণ ভালো লাগে। তারপরে জিজ্ঞেস করছি যে আচ্ছা কিছু ক্যারেক্টার কেমন লাগে, কেন অসাধারণ। এবার আমি ভাবছি এই যদি ইন্টারভিউ আরো বাড়তে থাকে তাহলে আমি প্রবল চাপে পড়ে যাবো, আমি যে কিছুই বলতে পারবো না। আর বুঝতে পেরেছি এই মেয়ে যদি ছাড়া মানে আর কিছুই আলোচনা করবো খুব একটা ভাগ্যই। সেই দিনকে প্রায় কোনো রকমের ছাড়া পেয়ে সেখান থেকে সোজা চলে গেলাম আমাদের লোকাল পাবলিক লাইব্রেরিতে। গিয়ে আমি বললাম যে বুদ্ধদেব পুরো মাধুকরী আছে। লোকাল মানে একটা পাড়ার লাইব্রেরিয়ান মানুষ কাছে। তো ও বললো যে না, তো ইস্যু হয়ে গেছে। গিয়ে নিয়েছে, এবারে রেজিস্টারে লিখে দিচ্ছি যে ছোট কাকা বলে আমাদের পাড়াতেই একজন ছোট কাকা বলে ডাকবো আমরা। হ্যাঁ না, এক্ষুনি যেতে হবে তার বাড়ি। সোজা রাত্রিবেলাতে তার বাড়ি গেলাম, দিয়ে বললাম কাকা আমাকে এক বেলার জন্য বইটা দাও। এক বেলা এত মোটা বই তো কিনতে আর আমার খুব দুর্বল সমস্যা। সেই বইটা এক বেলার জন্য সেদিকে রাত্রিবেলাতে নিয়ে এসে মানে বসলাম স্নান খাওয়া দাওয়া করে ভোরবেলা পর্যন্ত টানা, মানে অত বড় বই যেরকম হুম, ভাবে এক টানা পড়লে যে যতটুকু পড়া যায় হুম, আর হুম, কি, হুম। যেরকম ভাবে পড়া যায় ওইভাবে পড়লাম। মোটামুটি মাথায় কিছুটা তুলে নিলাম। পরের দিন যখন আবার দেখা হলো তখন তো আমি কি করবে, আমি তরবর তরবর করে বলছি। তারপরে দেখি সেখান থেকে আমার টোলের কাছে নিয়ে প্রশ্ন করতে কান ঘরে জানা যেত। আচ্ছা জ্বালা হলো, এত পড়ি আমি একখানা মাত্র পড়ে এসেছি, ওইটা থেকেই ভেবেছিলাম আলোচনা চলবে। যাই হোক, মজা যেটা হয়েছিল ওই যে রাত্রিবেলাতে আমি মাধুকরী খাপছে না ভাবে পড়ে থাকলাম, আমার পুরো চেতনার জগৎ, পাঠের জগৎ পুরো তোলপাড় হয়ে গেল। ওইভাবে ওইভাবে আমি কখনো মানে পড়িনি। প্রথম কথা অত মোটা বই ওইভাবে পড়িনি, এবং ছোট ছোট ওরকম ভাবে লেখা অসাধারণ সব শায়েরি। আমার খুব প্রিয় শায়েরি, কত সুন্দর সুন্দর শায়েরি এবং কত সুন্দর সুন্দর কোটেশন জনগণের কি অসাধারণ বর্ণনাবৃত্তি। হ্যাঁ, ক্যারেক্টার গুলো ওরকম ভাবে খামতে পড়বার সত্ত্বেও মাথার মধ্যে এমন ভাবে বোর্ড লেগে গেল। এবং তারপরে যেটা হলো, আমি নিজের ইচ্ছাতেই সেই বই তো যাই হোক পরের দিকে ফেরত দিতে হয়েছিল। তারপরে ওটার পরে আমি লাইন দিয়েছিলাম, ওই বই নিলাম, বইটা শেষ করলাম, আবার বই নিলাম। এই করতে করতে ওদিকে একটা করে পড়ি আর ওদিকে ওইটা নিয়ে আমার বহু স্ত্রীর সঙ্গে আলোচনা করি। মানে আমাদের ডেটিং এর আলোচনা গুলোই তখন ছিল হচ্ছে বুদ্ধদেব গুরু। বিভিন্ন বিভিন্ন লেখক।
এইভাবে করতে করতে তিনি বলতে গেলে আমাদের প্রেমটা কি তৈরি করে দিলেন। তো এইটা নিয়ে আমি একটা লেখা লিখেছিলাম এবং পরবর্তীকালে যখন কি বলবো অন্যান্য অনেক লেখা পড়েছি, তারপরে বা নিজে যখন লেখালেখি শুরু করেছি, আমার মনে হয়েছিল যে এই মানুষটাকে এত মানুষ মাথায় করে কেন রাখি, কিছু তো আছে। হ্যাঁ, কিছু তো আছে, সেই কিছু কি আছে সেটা প্রথম থেকে ধরতে পারতাম না, কিন্তু যখন কলমে হাত দিলাম তখন বুঝতে পারলাম যে আসলে ওর হাতের মধ্যে কি ম্যাজিকটা রয়েছে, একটা মিডাস টাচ রয়েছে, যার জন্য এর লেখা এরকম ভাবে মুখ থুবড়ে পড়তে হয়। রয়েছে না মানে অরণ্যর তো বর্ণনা অসাধারণ, মানে মানুষের চরিত্রকে বর্ণনা অসাধারণ, একটা রয়েছে প্রত্যেক পরতে পরতে অদ্ভুত একটা প্রেম। সে প্রেম যে সবসময় নরনারীর প্রেম তা না, জীবনের প্রতি প্রেম। হ্যাঁ, এই প্রত্যেকটা বিষয়ের প্রতি প্রেম, একটা ঘাস ওখানে একটা মানে যা লিখেছে এত প্রেমের সঙ্গে লিখেছে, যার ফলে আজ যে শিল্প প্রেম মূল, সে শিল্প শেষ পর্যন্ত সবকিছু হওয়ার পরে প্রাণ প্রতিষ্ঠা হয়। নিজে লিখতে গিয়ে সেটা বুঝেছি, এবং এইটা যদি ওই প্রেমের জয়গান বা প্রেমের চর্চায় সারা জীবন তার প্রত্যেকটি লেখার মধ্যে নানাভাবে পড়ে গেছেন বলেই তিনি আজও এতটা জ্যান্ত পুরুষ। এবং সেইখানে আমার মনে হয় সূত্রে যদি আমরা যাই, একইভাবে সেই নজরুলের কথাও বলা যেতে পারে। মানে বুদ্ধদেব গুরু সম্পর্কে যেমন শোনা যায়, একটা 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 ক্লাস রয়েছে যারা বুদ্ধদেব গুরুকে সেই অর্থে সাহিত্যিক পদবাচ্য অতটা মনে করেন না। তার জন্য তিনি, এটা একটা যদিও বিতর্কিত বিষয় যে তাকে কেন সর্বভারতীয় পুরস্কার বা আমাদের পশ্চিমবঙ্গের যে বড় সাহিত্য পুরস্কার তাকে পুরস্কৃত করা কেন হয়নি, এত তার জনপ্রিয়তা সত্ত্বেও। এবার জনপ্রিয়তাটাকে অনেকে ভঙ্গ, তার মানে হয়তো সাহিত্যিক হিসেবে একটা ছোট, অথচ যে লেখার মধ্যে পাঠযোগ্যতাও নেই। এ যত কারদানি করুক না কেন, যত কেরামতি খিচুড়ি দেখাক না কেন, পাঁচ পর্যন্ত শিল্প হিসেবে উতরোয় না। আমরা পৃথিবী বিখ্যাত যে সমস্ত মহৎ শিল্পগুলোকে দেখি, তা কিন্তু অত্যন্ত সহজভাবে এবং প্রাণের ছোঁয়ে, হৃদয় ছুঁলো কে ছুঁলো না, এর উপরে দাঁড়িয়ে আছে শিল্প হলো কি হলো আমার ব্যক্তিগত মত। তারপরে তো বাকি সমস্ত কেরামতি কেমন। ঠিক এই ব্যাপারটা যেটা বুদ্ধদেব গুরুর সঙ্গে ঘটেছিল বা চিরকাল ঘটে এসেছে, অর্থাৎ হাজার হাজার লক্ষ লক্ষ পাঠকের হৃদয়ের অধিষ্ঠাতা হওয়া সত্ত্বেও তিনি এই কোট আনকোট এলিট বা পণ্ডিত জনের তিনি পৌঁছতে পারেননি, বা পৌঁছতে পারেননি না বলবো, পণ্ডিতরা তার কাছে পৌঁছতে পারেননি। একই কথা কাজী নজরুল ইসলামের ক্ষেত্রেও প্রযোজ্য। তিনি চিরকাল জনগণের সঙ্গে মিশেছেন, জনগণের কথা জনগণের মতো করে বলেছেন। আমি নিজেই বলেছি যে আমি ভবিষ্যতের নবী হতে চাই না, আমি বর্তমানের কবি। এবং তার কথার মধ্যে, তার লেখার মধ্যে, তার তার চিরকালের বলার মধ্যে, তার জীবনযাপনের মধ্যে যে একটা অদ্ভুত সহজতা, চিরকাল সহজতার, এবং এবং যেটা করেছেন সেটা অসম্ভব উচ্চকিত ভাবে করেছেন। কোনো কোনো ঢাক ঢাক টুকুরের ব্যাপার নেই, কোনো মানে লুকোচাপার ব্যাপার নেই। যা করেছেন ওটাই করে, ভুলও করেছেন জীবনে সেটা রাজার, ঠিকও করেছেন সেটাও রাজার। হ্যাঁ, ভুল স্বীকারও করেছেন, আবার আবার ভুল করে মানে কি বলবো তার খেসারত দিয়েছেন সেটাও রাজার। সব ঠিক যেভাবে আমি আমি এখন মনে করছি যে রবীন্দ্রনাথ নজরুলের কাব্য কিভাবে স্বীকৃতি দিয়েছিলেন একদম প্রথম থেকে দিয়েছিলেন। কিন্তু রবীন্দ্রনাথ তখন খ্যাতির মধ্য গগনে, কারণ দুজনের বয়সের পার্থক্য প্রায় 40 বছর। রবীন্দ্রনাথ যখন এই তরুণ ছেলেটিকে, একটা যুবকটিকে কবি আখ্যা দিন, তখন রবীন্দ্রনাথের পারিষদরা বলছে অর্থাৎ রবীন্দ্রনাথকে শাসানোর ক্ষমতা পর্যন্ত তারা পেয়ে গেছে। সেই পারিষদদের বলে না যে রাজা যত না বলে তার থেকে পারিষদ বেশি চেল্লায়। আমি একটা ছোট ঘটনার কথা বলছি, মানে একাধিকবার যেটা ঘটেছে। কারণ রবীন্দ্রনাথ তো বুঝেছিলেন যে এই ছেলেটি প্রথম দিকে
আমার মতো সম্পূর্ণ লিখলো, কারণ ওই সময় তো রবীন্দ্র প্রভাব থেকে মুক্ত হওয়াটাই ছিল একটা বিশাল চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জটার জন্যই কিন্তু কল্লোল গোষ্ঠী তৈরি হয়েছিল, যে রবীন্দ্র প্রভাব যুক্ত হুম হতে হবে, হুম আদারওয়াইজ তো সাহিত্য আর এগোবেই না, ওখানেই থেমে যাবে। সবাই রবীন্দ্রনাথের মতো লিখছে, কবিতাও রবীন্দ্রনাথের মতো, গানও রবীন্দ্রনাথের মতো, সাহিত্য রবীন্দ্রনাথের মতো, তাহলে আর রবীন্দ্রনাথ থেমে গেলে তো সবই থেমে যাবে। কিন্তু নজরুল প্রথম দিকে যে লেখাগুলো লিখেছে, সেটা কবিতা বলুন, সেটা উপন্যাস বলুন, মানে একেবারে রবীন্দ্রনাথ প্রভাব, কেমন। এবং তিনি রবীন্দ্রনাথের থেকে মুক্ত হতেও চাননি, কারণ চিরকাল ঈশ্বর জ্ঞান তাকে নিচু করেছেন। এবং আমরা জানি যে কমরেড মুজফফর আহমেদ, কমরেড যদি অনেক পরে হয়েছে, কিন্তু তার অনেক আগে থেকে মুজফফর আহমেদ নজরুলের বন্ধু ছিলেন। তিনি কিন্তু নজরুলকে রবীন্দ্রসঙ্গীতের হাফিজ, এবং আমরা জানি যে যার কোরআন সম্পূর্ণ মুখস্থ থাকে তাকে হাফিজ বলা হয়। রবীন্দ্রনাথ এগুলো সমস্ত স্মরণ নজরুলের কণ্ঠস্থ ছিল, গানগুলো তোলা ছিল। সেই কারণে রবীন্দ্রসঙ্গীতের হাফিজ বলতেন মুজাফফর, এবং সেটা তার বন্ধু মহলেও সেটা স্বীকৃত ছিল। তো যেটা বলছি যে মানে নজরুল প্রথম দিকে রবীন্দ্রনাথ প্রভাবে থাকা সত্ত্বেও একটা সময়ের পর তিনি কিন্তু কল্লোল গোষ্ঠীতে তিনি পড়ে এসছেন, মানে সরাসরি তো তিনি কোনো গোষ্ঠীতেই থাকেননি, কিন্তু যাই হোক যোগাযোগ যখন হয়েছে, তার অনেক আগে থেকে কিন্তু তিনি রবীন্দ্র প্রভাব দিয়ে নিজে একটা ভাষা তৈরি করতে পেরেছেন। এবং এই ভাষা তৈরির জন্য তাকে সাহায্য করেছিল তার সৈনিক জীবন তো বটেই, কারণ সৈনিক জীবনটা যদি তিনি না জিতেন, 30 মাস যে করাচি প্রান্তরে শহর প্রান্তর, যেখানে সাহিত্য সঙ্গীতের কোনো নামো নিশান নেই, ওই প্রতিকূল পরিবেশে তার যে একটা সুবিধা হয়ে গেল, নিরন্তর তিনি সঙ্গীত এবং কাব্যের চর্চা শুরু করলেন। এবং কলকাতায় সেই সময় ভারতীয় সঙ্গীতপত্র, মুসলিম ভারত, যে সমস্ত সাহিত্যের প্রকাশন ছিল, সেগুলো তিনি গ্রাহক করলেন এবং নিয়ে আসতেন, পড়তেন। পড়তে পড়তে তার কিন্তু সাহিত্য চর্চার আগ্রহ তৈরি, এবং নিজেও লেখা শুরু করলেন, লেখা পাঠালেন মুসলিম ভারতে। তখন মুসলিম ভারতে মুজফফর আহমেদ সহ সম্পাদনার চাকরি করেন। তিনি পড়ে দেখলেন যে একটা হাবিলদার কবি, হাবিলদার কাজী নজরুল ইসলাম নামে একজন একজন তরুণ তার কবিতা পাঠিয়েছেন। যে কবিতার মধ্যে রবীন্দ্র প্রভাব অবশ্যই রয়েছে, শুধু তাই নয়, কাঁচা লেখা। কিন্তু মুজফফর আহমেদ এবং নজরুলের কত দূর থেকে একটি সৈনিক ছেলে সেটা লিখছে, তাকে তার লেখাটা একটু খারাপ হলেও হাতে দেওয়ার মতো। এবং শুধু তাই নয়, তাকে উৎসাহ দেওয়া উচিত। সেখানে তিনি কবিতাটা একটু কারেকশন করে, কিছু জায়গায় কারেকশন করতে হতো, কারণ ওখানে লাল ফৌজ শব্দটা নজরুল ব্যবহার করেছিলেন। আমরা জানি যে বলশেভিক আন্দোলন ঘটেছিল আর কি, নভেম্বর বিপ্লব, যেটা লেনিনের নেতৃত্বে, সেটাতে নজরুল অত্যন্ত খুশি ছিলেন। এবং সেই খবর কিন্তু তখন নজরুলের কাছে পৌঁছে গেছিল। তখন তিনি যদিও করাচিতে রয়েছেন, কিন্তু তার এমন সব চ্যানেল ছিল, ওখানে বসে তিনি খবর পেয়েছিলেন যে রুশ বিপ্লব সফল হয়েছে এবং সাম্যবাদ সমাজতন্ত্র প্রতিষ্ঠা হবে, এবং সেটা নিয়ে সারা রাত তারা হই হইও করেছে। যাই হোক, সেটা প্রসঙ্গ আলাদা। কিন্তু মুজফফর সেই কবিতা ছাপলেন, সেটা পাঠালেন, এবং মুজফফরের এই চিঠিপত্রের মাধ্যমে, লেখালেখির মাধ্যমেই মুজফফর আহমেদ সহ, পবিত্র গঙ্গোপাধ্যায় সহ, কলকাতা এদিকে মোহাম্মদ নাসিরুদ্দিন সহ সমস্ত পত্রিকা সম্পাদক এবং লেখকগুলোর সঙ্গে নজরুলের পরিচয় হচ্ছে। সত্যেন্দ্রনাথ দত্ত চিনছেন, গজেন্দ্র কুমার সকলে চিনছেন আর কি, আস্তে আস্তে মহিতলাল মজুমদার চিনছেন, রবীন্দ্রনাথ চিনছেন। এবং যেটা আমি বলতে চাইছি, যে এখান থেকে এতগুলো শাখা প্রশাখা আমি ছড়ালাম, যে যখন কলকাতাতে নজরুল ফিরে আসছেন, মুজফফর আহমেদের সঙ্গে থাকছেন। এবং আপনাদের এই প্রসঙ্গে বলে রাখি, অনেকেই হয়তো জানেন না যে যে কারণে আমরা নজরুলকে বিদ্রোহী কবি বলি, যে বিদ্রোহী কবিতার শতবর্ষ চলছে 2021-এ। আমাদের দেখছেন, আমাদের বাংলাতেই তার জন্ম এবং তার কর্ম, অথচ আমরা বাঙালিরা এবার বাংলার এই এত বড় একটা ঐতিহাসিক ঘটনা, রবীন্দ্রনাথের পরে আজও যার নাম উচ্চারিত হয়, এবং তার বিদ্রোহী কবিতা আজও 100 বছর পরে পাঠ করলেও আপনার রোম
মানে শিহরিত হতে বাধ্য। সেই কবিতা শতবর্ষ পালন নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। আমি ব্যক্তিগতভাবে একাধিক বড় পত্রিকাতে অর্গানাইজেশনে অনুরোধ করেছিলাম যে কিছু অন্তত একটা করা উচিত, যেখানে মাত্র জীবনের 4 বছর কাটালেন 72 থেকে 76, এই বাংলায় কত কিছু ঘটলো। আর আমাদের বাংলা, এটা আমাদের দুর্ভাগ্য, আসলে হয়তো আমরা এত কিছু ডিজার্ভই করতাম না, তার বেশি পেয়ে গেছি বলে হয়তো আমাদের অবহেলাটা বেশি। আমরা কিন্তু সময়ের আড্ডায় বিনোদবাবু কাজীর এই মৃত্যু এবং এই শতবর্ষকে মাথায় রেখে আমরা ক্যাপশন করেছি উপন্যাস, মানে খুব ভালো। এই আজকের যে ওই বলতাম উদ্যোগটা। যে আমাদের, হ্যাঁ এটা আমার মানে এটা আনন্দের যে আমরা ছোট ছোট ভাবে তবু করছি কিছু জন মানুষ, কিন্তু এটা তো দরকার ছিল যে মানে ধরুন না, যে সরকারি লেভেলে বা বড় অর্গানাইজেশন যেগুলো রয়েছে ন্যাশনাল লেভেলে, তাদের একটু ভাবনা চিন্তা করা যাতে আরো প্রসারিত করা যেতে পারে। কারণ মানে এই মানুষটার জীবনকে আমরা, এই মানুষটার সাহিত্য জীবনকে আমরা বা সঙ্গীত জীবনকে আমরা যতটা বেশি প্রসারিত করবো, তাতে তো নজরুলের আর নতুন করে কিছু পাওয়ার নেই। যা পাওয়ার হবে আমাদের, আমরা ঋদ্ধ, আমাদের আমাদের মনন, আমাদের চৈতন্য, সেগুলো আরো বেশি পুষ্টি লাভ করবে। তো যাই হোক, যেটা বলছি যে যখন ফিরে আসছেন ততদিনে কিন্তু রবীন্দ্রনাথ নজরুলের লেখা সম্পর্কে কিছুটা ওয়াকিবহাল হয়েছে, পড়ছেন। এবং সত্যেন্দ্রনাথ দত্ত তিনি কিন্তু নজরুলকে একটি আড্ডায় বলছে যে তোমার কবিতা কিন্তু পড়ছেন, এবং সেই শুনে নজরুল তো লাফালাফি শুরু করে দিচ্ছে। তারপর যখন বিদ্রোহী প্রকাশিত হলো, সেটা একটা মস্ত বড় গল্প, সেটা আরেকদিন না হয় আলোচনা করা যাবে। যে বিদ্রোহী লেখা এবং বিদ্রোহী ছাপানো, হ্যাঁ, এবং একই পত্রিকা, বিজলি পত্রিকাতে যখন বিদ্রোহী কবিতা প্রকাশ পেল, 29,000 কপি ছাপাতে হয়েছিল টোটাল, এবং দুবার করে ছাপাতে হয়েছিল, যেটা ইতিহাসে খুব কম ঘটেছে। কারণ বুড়িমুরগির মতো পত্রিকাটি বিক্রি হয়ে গেছে, এবং তারপরে তো একাধিক পত্রিকাতে একই পত্রিকা ছাপানো হয়েছে। হ্যাঁ, এটা একটা মজার ব্যাপার, একাধিক পত্রিকাতে ছাপানো হয়েছে। রবীন্দ্রনাথ পড়ে মুগ্ধ হয়ে গেছিলেন এবং বুঝেছিলেন যে এই ছেলেটি একদম স্বকীয় একটা ধারা তৈরি করছে, যে ধারা, যে এখানে যে লেখার মধ্যে তার নিজস্ব ভাষা, একজন শিল্পীর চিরকালের চেষ্টা থাকে নিজস্ব একটা ভাষা তৈরি। সে ভাষাটা কি বলবো, কলমের ভাষা সে ভাষাটা, নাটকের ভাষা সে ভাষাটা, কুলির ভাষা, কণ্ঠের ভাষা, যে কোনো ভাষা, চেষ্টা তার, সেটাই সাধনা, শিল্পীর সাধনা, যে আমার আমার নিজের মতো করে বলা, নতুন যেভাবে কি বলে। নজরুল সেটা পেরে গেছিলেন, এবং বিদ্রোহী কবিতা লেখার আগের নজরুল, বিদ্রোহী কবিতা লেখার পরের নজরুল একদম একটা মেটামরফোসিস, কোনো মিলই নেই। যদিও তার একটা মানে এটা তার আকাশ থেকে পড়েনি, কোনো কিছুই আকাশ থেকে পড়ে না, মানে ভেতরে ভেতরে নজরুল একটা অসাধারণ লেভেলের একটা অনুশীলন করে চলেছিলেন, যার কিছুটা হিট আমি মুজাফফর আহমেদের লেখার মধ্যে পেয়েছি। বলছেন যে এটা একটু টপ করে পড়েনি বিদ্রোহী কবিতা। ছোটবেলা থেকে নজরুল যেহেতু লিটো গানের দলের সঙ্গে মিলছে, সেখানে তার চাচা বজলে করিমের কাছ থেকে তিনি আরবি ভাষা, ফার্সি ভাষা শিখছে, নিজের উদ্যোগে তিনি সংস্কৃত শিখছে, উর্দু শিখছে, হিন্দি শিখছে, ইংরেজি শিখছে। আপনারা জানেন যে কুমুদরঞ্জন মল্লিক বেশ কিছু গান ইসলামের টিচার ছিল, হ্যাঁ, এবং সতীশচন্দ্র কাঞ্জিলাল ছিলেন মানে শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ। শাস্ত্রীয় সঙ্গীতের প্রথম শিক্ষকটা কিন্তু সতীশ কাঞ্জিলালের কাছে স্কুলে থাকার সময়। পরবর্তীকালে জমিরুদ্দিন, দুই ঘটক ভাই যে, তারা দুজন শিখে, জগৎ ঘটক, আরো অনেকে দিয়েছে। তো যখন ফিরে আসছে, যখন সত্যেন্দ্রনাথ দত্ত একসময় বলছে যে তোমার সঙ্গে দেখা করতে চান, তারপরে দেখা করতে যাচ্ছে, প্রথম দিনের কথাতে খুব বেশি কথা হয়নি। দ্বিতীয়বারে যখন শান্তিনিকেতনে দেখা করতে, প্রথমবারে দেখা হয়েছে জোড়াসাঁকোতে, দ্বিতীয়বারে দেখা হলো শান্তিনিকেতনে, বেশ কয়েকদিন সেখানে নজরুলের কাছ থেকে সকণ্ঠে শুনেন। তারপরে বেশ কয়েকবার দেখা হয়েছে যখন নজরুল জেলখানাতে ধূমকেতু পত্রিকাতে আনন্দময়ীর আগমনে কবিতা লেখার অপরাধে এখানে সরাসরি ইংরেজকে আক্রমণ করছে, তার আগে থেকেই মানে গোয়েন্দা বিভাগ নজর রাখছিল যে বড্ড গরম গরম লেখা লিখছে। ওখানে নিয়মই ছিল, তারপর যে কোনো পত্রিকা বেরোলে এক কপি করে
মানে পুলিশের কাছে জমা দিতেন এবং সেখানে প্রত্যেক দিন সেটা স্ক্রুটিনি হতো যে সরকারের এগেনস্টে কিছু বলছিল এবং সেটা স্বাভাবিকভাবেই এই তো থামেনি, কারণ নজরুল তো যে বললাম আড়ালে আড্ডালে করবার কিছু না, এখন সরাসরি আক্রমণ। একই দিকে যেমন সরাসরি ইংরেজকে আক্রমণ করে এক একটি গরম গরম জ্বালাময় লেখা লিখছে, ওদিকে মুজাফর আহমেদ দৈপায়ন ছদ্মনামে মানে এই নজরুল লিখত সারথি নামে, আর ওই দৈপায়ন নামে লিখত মুজাফর আহমেদ। এবং মুজাফর আহমেদ যেটা ওই সময় করলেন, জাতীয়তাবাদী আন্দোলন থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়ে দিকে জাতীয়তাবাদী আন্দোলনে এসেছিলেন, তার মনে হচ্ছে যে না, বাইরের শত্রু ছাড়াও ঘরেরও তো শত্রু আছে এবং সেই শত্রু অর্থাৎ যারা মানে সুদখোর মহাজন, যারা জমিদার, তারা তো শোষণ করছে কৃষককে শ্রমিককে, তাদের কষ্টের কথা কে বলবে? এই দেশের শত্রু যারা, এদের জন্য দরকার হচ্ছে শ্রমিক শ্রেণীর স্বার্থ দেখা। ইংরেজকে তাড়ানোর জন্য তো একটা লড়াই চলছে, এদের স্বার্থ দেখার জন্য তো একটা দেশের অভ্যন্তরে লড়াই চাই। তখন কমিউনিস্ট পার্টির সঙ্গে মোটামুটি একটা যুদ্ধ থাকার চেষ্টা প্রক্রিয়া তার শুরু হয়েছে। ওদিকে এম এন রায়ের ইয়ে করে এখানে নলিনী গুপ্ত এসছেন, তার সঙ্গে একটা যোগাযোগ তৈরি হচ্ছে, একটা ওদিকে গাঙ্গের সঙ্গে যোগাযোগ হচ্ছে। আস্তে 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 মুজাফর আহমেদ যুক্ত হচ্ছেন ধীরে 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 কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে একদম প্রাথমিক পর্যায়ে, এবং তিনি লিখছেন দেশীয় শত্রু এবং শ্রমিক শ্রেণীর কথা, কৃষকের কথা। এই সমস্ত ব্যাপারগুলো ইংরেজ ভালো চোখে নিচ্ছিল না এবং যথারীতি আনন্দময়ী আগমনে করে আর অপেক্ষা করলো না, তাকে সরাসরি কুমিল্লা থেকে গ্রেপ্তার করে সোজাসুজি করে দেওয়া হলো। যখন নজরুল আলিপুর সেন্ট্রাল জেল থেকে যখন হুগলি জেলে তাকে যখন পাঠানো হয়েছে এবং সেখানে অসম্ভব অত্যাচারিত হচ্ছে, ৩৯ দিন প্রায় অনশন করছেন, আমরা জানি যে রবীন্দ্রনাথ সে খবর পান এবং কিবা ভাঙ্গা স্ট্রাইক আওয়ার লিটারেচার ক্লেমস যে তার পাঠান। তিনি জানতেন না তাকে এই আলিপুর জেল থেকে জেলে পাঠানো হয়েছে, তিনি কার্ডটা পাঠিয়ে দিয়েছিলেন প্রথমে আলিপুর সেন্ট্রাল জেলে, কিন্তু সেখানে যেটা ওরা চালাকি করলো, ওরা বললো অ্যাড্রেস ইজ নট ফাউন্ড বলে পাঠিয়ে দিল, কারণ সত্যি নজরুল ওখানে ছিল না, কিন্তু ওরা চাইলেই ওরা পারতো যে কার্ডটাকে হুগলিতে পাঠিয়ে দিতে, কিন্তু ওই টেকনিক্যাল ওই সুবিধাটা ওরা নিয়ে নিল। এবং রবীন্দ্রনাথ মানে রথীন্দ্রনাথকে চিঠিতে লিখছেন যে আমার চিঠি, আমার তার ফেরত এসছে, নজরুল ওখানে নেই। তো ইংরেজ নজরুলের এই আত্মহত্যায় বাধা দিতে চায় না, হ্যাঁ, এবং নজরুল চলে গেলে বাংলা সাহিত্যের অপসাহিত্যের অত্যন্ত ক্ষতি হয়ে যাবে, এটা রথীন্দ্রনাথ চিঠি। তো যাই হোক, এবারে যখন সমস্ত পবিত্র গঙ্গোপাধ্যায়কে ডেকেছেন, পবিত্র গঙ্গোপাধ্যায় তো আপনারা নাম সকলেই জানেন, তখন নজরুল হুগলি জেলে ডেকে যেটা ঘটলো, যে কারণে এত কথা আমি বলছি, সেটা হচ্ছে তখন সপারিষদ বসে আছেন, পবিত্র গঙ্গোপাধ্যায় এসে দাঁড়িয়েছে, বলছে তোমার একটা বিশেষ কাজে ডেকেছি, আমার এই সাম্প্রতিক বইটি বসন্ত নাটিকা আপনারা জানেন, এই বইটি আমি নজরুলকে উৎসর্গ করেছি। ভাবতে হবে, ঠাকুর পরিবারের বাইরে কোনো ব্যক্তিকে প্রথম রবীন্দ্রনাথ একটি বই উৎসর্গ করেছেন। কাকে করছেন? এটা 22 বছরের তরুণ, 22-23 বছরের। চিন্তা করা যায়, এইটাই হচ্ছে রবীন্দ্রনাথ, অন্য সবার থেকে পার্থক্য এইখানে। এবং যখন এই কথা তিনি বললেন, তাই নয়, এই কথা বলছেন যে আমার যদি সম্ভব হতো আমার তাহলে আমি নিজে গিয়ে তার হাতে বইটি দিতাম, তার যখন সম্ভব হচ্ছে না তখন তুমি আমার হয়ে বইটি তার হাতে দিও এবং তাকে বলো সে যেন লেখালেখি ছেড়ে না দেয়, কারণ তাদের বন্দুক নিয়ে লড়াই করতে যাওয়ার সৈনিক অনেক পাওয়া যাবে, কিন্তু নজরুলের মতো কলম চালানোর মতো কবি কিন্তু বাংলাদেশে কম আসবে। এত বড় কথা ওই গোটা ঘরের মধ্যে তিনি বললেন, তখন কিন্তু অনেকে আর চুপ থাকতে পারলেন না। আর পারিষদ যারা রয়েছে তারা কয়েকজন বলেই ফেললেন যে আপনি ওকে ওই উৎসর্গ করলেন, ওই সেদিনের ছোকরাকে। বললেন যে আমি জানি যে আমি
নজরুলকে, এবং সেখানে কি লিখেছেন স্বর্গপত্রে? কবি শ্রীমান কাজী নজরুল ইসলামকে। তাহলে দেখুন, কবি শব্দটা উল্লেখ করছেন তিনি। হুম, এটা খেয়াল রাখবার যে একটা 23 বছরের ছেলে যে সবে কিছু কবিতা লিখেছে, তার মধ্যে রবীন্দ্রনাথ এমন মানে আগ্নেয়গিরি সম্ভাবনা বুঝতে পারছেন, তার কি সম্ভব? তিনি তখনই তাকে কবি আখ্যা মানে আখ্যা দিচ্ছেন। এবং তিনি কি বলছেন তার পারিষদদের, যে আমি জানি যে আমার এই সিদ্ধান্তে তোমাদের অনেকেই হয়তো খুশি হওনি, কিন্তু আমার মতামত হলো এই, যে যারা খুশি হওনি তারা হয় নজরুলের লেখা পড়নি, অথবা পড়লেও তার ভেতরের যে ক্ষমতা সেটাকে তোমরা প্রপারলি অনুধাবন করতে পারো। এত বড় কথা কিন্তু তিনি বললেন। তারপরেও পারিষদদের কেউ কেউ, তাদের মধ্যে অমল হোম ছিলেন, আপনারা অনেকে নাম জানেন, তিনি বললেন যে কত কি বলবো, তাৎক্ষণিক একজন কবি, মানে সোজা কথায়, আমি তো একদম মনে পড়ছে না লাইনগুলো, যে কত একটা নির্দিষ্ট সময়ের জন্য জ্বালাময় নিচ্ছে, এবং দেশের এই টার্ময়েল, তার মধ্যেই তার লেখাগুলো খুব প্রাসঙ্গিক লাগছে। দেশ একদিন তো স্বাধীন হবেই, এবং তখন কিন্তু তার লেখা ভেসে যাবে, কেউ আর মনে রাখবে না। তখন রবীন্দ্রনাথ বলছে যে দেখো, যে লেখার মধ্যে যুগের কথা লেখা থাকে, যে কাব্যের মধ্যে যুগের কথা লেখা থাকে, তা শুধু কাব্য নয়, তা মহাকাব্য। এত বড় শব্দ তার উল্লেখ করলেন। এটা মাথায় রাখবেন, কে বলছেন? ততদিনে তার নোবেল পুরস্কার পাওয়া হয়ে গেল। যেমন তিনি বলছেন এই কথাটা, একজন 23 বছরের পূর্ব পার হয়ে এতটা গলা ফাটাচ্ছে শুধু। এবং তখন তো স্বাভাবিকভাবেই চুপ করে গেলেন পারিষদরা, কিন্তু কেউই খুশি হন। কিন্তু তখন একজন রবীন্দ্রনাথ ছিলেন তার গলা ফাটানোর জন্য। তো এই সময় তো কোনো রবীন্দ্রনাথ নেই। ওই মহৎ হৃদয়, বড় লেখক এক ব্যাপার, বড় কবি এক ব্যাপার, কিন্তু মহৎ হৃদয় আরেক ব্যাপার। রবীন্দ্রনাথ দিয়েছিলেন, এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। এবং শুধু তাই নয়, কাজী নজরুল ইসলামও তাই ছিলেন, মহৎ হৃদয়। এবং তার তার এই যে আমি বারবার আমি তো বলি যে আমি গত বেশ কিছু বছর হয়ে গেল যে আমি নজরুলের জীবন চর্চার মধ্যে রয়েছি, এবং প্রথম মুহূর্তে রয়েছি। থাকতে থাকতে যেটা হয়েছে সেটা হচ্ছে, আমি শুরু করি সময় নজরুলের জীবন উপন্যাস, সেটাই করছি। যেটা হয়েছে, মহতের সংস্পর্শে এলে যেটা হয়, লোহাও সোনা হয়ে যায়। যে আমার হৃদয়টি এই নজরুলের সংস্পর্শে কিছুটা অন্তত স্বর্ণখণ্ড হয়ে উঠেছে, কিন্তু আমি টের পাই। কারণ এত এত উদার, এত অসাম্প্রদায়িক, এত তুচ্ছতার উপরে গিয়ে, হ্যাঁ, এত এত বিশাল হৃদয়বান একজন মানুষ, তার তার জীবন চর্চা, তার সাহিত্য চর্চার মধ্যে যখন আমি নিজেরই স্বার্থে, তখন কিন্তু আমার আমার ইচ্ছা নিরপেক্ষ ভাবে আমার হৃদয়টা বেশ খানিকটা প্রসারিত হয়ে যায়, অনেক দূরতা থেকে নিজেকে খুঁজে পাই। সেই ক্ষেত্রে আমি বলবো যে নজরুলের প্রচুর লিখেছেন তিনি। সব লেখাই যে থেকে গেছে তাই কি কারো লেখা থাকে? রবি ঠাকুরের সব লেখাই কি মানে মানে থেকে যাওয়ার মতো? তা তো নয়, কারো লেখাই নয়। কারো লেখাই আজ পর্যন্ত তিনি যত লিখেছেন, এমনকি আমার মনে পড়েছে শৈলজানন্দ মুখোপাধ্যায় সাহিত্যিক, যিনি নজরুলের বন্ধু, তার সঙ্গে একদিন নজরুলের কথা হচ্ছে। তখন নজরুলকে তিনি বলতেন যে এত লিখছো কেন, এত লিখো না, এত লিখলে তো লেখা নষ্ট হবে। নজরুল বলছে দেখো, ফুল গাছে যে ফুল ফোটে তা হিসেব করে ফোটে না, যে আমি 10টা ফুল আমি আজকে ফোটাই, এই 10টা ফুলই একমাত্র মালা হবে অথবা ঈশ্বরের চরণে দেবে। অনেক সে তার নিজের মতো ফুল ফুটিয়ে যায়, তার থেকে কিছু মাটিতে পড়ে ঝরে নষ্ট হয়, আর কিছু যায় ঠাকুরের চরণে। কিন্তু সে যেমন হিসেব করে ফোটে না, এখানেই তার সার্থকতা। আমিও লিখি আমার মনের আনন্দে, কি থাকবে কি থাকবে না, কোনটা মহৎ সাহিত্য হলো কোনটা মহৎ সাহিত্য হলো না, এটা বিচার করা একজন কবি বা সাহিত্যিকের কাজ। আমি আমার লিখতে হচ্ছে, আমি লিখি। এই যে এত বড় একটা কথা বলে দেওয়া, এবং তার জীবনটাও এত অতিরিক্ত একটা জ্যান্ত মানুষ, এত তার প্রাণ প্রাচুর্য, যে উপচে যে কতটা পড়ে গেছে, হ্যাঁ, তার কোনো ইয়ত্তাই নেই। বিনোদবাবু, এই মানুষ
একটু থামিয়ে এবারে এই জায়গা থেকেই আমি একটা জায়গা আমার মনে হয় যে যেখানে গোলাম মুস্তাফা বলছে ভা লাফায় 3 হাত হেসে গান গায় দিন রাত, প্রাণী ফুর্তির ঢেউ ভয় ধরার পর তার কেউ নয় বলে গোলাম মুস্তাফা লিখছেন। আবার কিন্তু যদি তার মানে শিক্ষকের কথা যেখানে মানে কুমুদ রঞ্জন মল্লিকের কথা আপনি বলছেন, যখন ছোট বয়সের নজরুল, তখন কিন্তু তিনি আবার লিখছেন বড্ড লাজুক ছিল। মানে এই ডাইমেনশনটা কি করে, মানে এই যে একটা মানে দুটো আলাদা একদম মানুষ, এবং পরবর্তী আপনার কথাতেই আবার আরেকটা জায়গায় হয়তো পাবো নজরুল যেখানে কিছু পড়ে যাচ্ছে। মানে আমি জাস্ট সেই শৈশব থেকে এইখানে যে জার্নিটা আমি সেই জায়গাটা একটুখানি ঠিক বলতেন, এইটা একটা অদ্ভুত ব্যাপার ছিল নজরুলের মধ্যে চিরকাল। আমি যেটা মানে আমি যেটুকু জানতে পেরেছি এবং সামান্যই জানতে পেরেছি, একটা অদ্ভুত বৈপরীত্য কাজ করত, এবং এটা মনে হয় শিল্পী মাত্রই এই বৈপরীত্যের শিকার, চূড়ান্ত বৈপরীত্য। একই দিকে একজন শিল্পী অসম্ভব হৃদয়বান হন, আবার আরেকদিকে যেমন কোমল হন তেমনই তিনি নির্মম। নজরুলের জীবনের ক্ষেত্রেও কিন্তু তাই দেখেছি। কখনো মানে একই জায়গায় তিনি অসম্ভব কোমল, তার মানে একটা গাছ থেকে ফুল পাতা খসে গেলেও তার হৃদয়ে রিনরিন করে ওঠে। অথচ তিনি যখন নার্গিসকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করছেন, সেখানে তিনি কি কঠোর নির্মম। 17 বছর একটি মেয়ে তার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাকে একবার করে তাকাবে। মায়ের সঙ্গে একবার অভিমান হলো, যে মা মা করে তিনি একে মা পাতাচ্ছেন, এমনকি লাস্টে মা কালীকে মা পাতাচ্ছেন। মায়ের অভাব তার জীবনের মৃত্যু, অথচ নিজের জন্মদাত্রী মায়ের উপর একবার সেই অল্প বয়সে 2 বছর বয়সে তার যে অভিমান হলো, জীবনে আর মায়ের মুখ দর্শন করলেন না, মা মারা যাওয়ার পরেও তাকে দেখতে গেলেন না। তো এই যে কঠোর, এইটাই হচ্ছে একজন শিল্পীর একটা অর্থ। এবং এইখানে যখন কুমুদরঞ্জন মল্লিক তার স্মৃতিচারণে লিখেছেন যে হ্যাঁ আমার মনে আছে, এবং তিনি ওই সময় সে খুব লাজুক প্রকৃতির ছিলেন একই সঙ্গে। এবং এই শুধু কুমুদরঞ্জন মল্লিক না, শৈলজানন্দ মুখোপাধ্যায় তার আবালের বন্ধু, সেও বলছে একই সময়। এমনকি মানে তার ছোটবেলাতে তো, যদিও তার ছোটবেলা সম্পর্কে বলার লোক প্রায়ই নেই, 2-1 জন ছাড়া, তাদের অনেকেরই বক্তব্য ছিল যে হ্যাঁ তার স্বভাব একটু লাজুক ছিল। একই সঙ্গে ভাবো, যে লাজুক প্রকৃতির ছেলে, সেই আবার চলে যাচ্ছে গ্রামের পর গ্রাম লেটো গানের দলে, সেখানে ঢোলক বাজিয়ে বাঁশি বাজিয়ে মুখে মুখে গান রচনা করে গান গাইছে। তাহলে যে লাজুক হবে সে কি করে করবে গান গাইবে? হ্যাঁ, আবার সে কখনো কোনো গার্ড সাহেবের খানসামা হচ্ছে, কখনো রুটির দোকানে কাজ করছে, হ্যাঁ, কখনো আবার 15 বছর টেস্ট পরীক্ষা না দিয়ে শটান চলে যাচ্ছে যুদ্ধে, একেবারে সোজা করা ছিল। তার লাজুক ছেলের পক্ষে তো সেটা সম্ভব না। এই হচ্ছে অদ্ভুত একটা বৈপরীত্য, তার মধ্যে কিন্তু চিরকাল ছিল, চিরকাল। কখনো নিজের জীবনের কিছু বক্তব্যের ক্ষেত্রে জীবনীকাররা বলছেন বা তার যারা স্মৃতিচারক করছেন, যে অদ্ভুত ভাবে ছিল, যে লোকটা সবসময় আকাশ পাঠিয়ে হাসছে, যে মানুষটা সবসময় অনর্গল কথা বলছে, সেই আবার কখনো এমন ভাবে চুপ হয়ে যাচ্ছে যে তাকে দিয়ে শতবার পিছিয়ে একটা কথা বলা করা যাচ্ছে না। এইটাই মজা, এটাই তার বৈপরীত্য, তার চরিত্রের মধ্যে কিন্তু বারংবার বিভিন্ন ভাবে প্রকাশিত হয়েছে। এবং আমার মনে হয় এটা বোধহয়, যেমন রবীন্দ্রনাথের সঙ্গে দ্বিতীয়বারই কিন্তু যখন তার সঙ্গে দেখা হলো, দুজনের দেশ বিদেশের সাহিত্য সম্পর্কে প্রচুর কথা হয়েছে, এবং সে কদিন বেশ কিছুদিন ছিলেন নজরুল সেখানে। প্রথম দিন যেদিন নজরুলের সঙ্গে রবীন্দ্রনাথের দেখা হচ্ছে, সেখানে রবীন্দ্রনাথ শুধু তার সঙ্গে 3টে কি 4টে মাত্র কথা বলেছেন, কারণ সেদিকে তিনি ধ্যানমগ্ন ছিলেন, মানে কোনো একটা গভীর ভাবনায় এতটাই ব্যস্ত ছিলেন যে নজরুল সামনে এসে বসেছে, এবং লাস্টে যখন উঠে যাচ্ছে বুঝতে বাসি বলে, তখন তোমার সঙ্গে কথা হলো না, আরেকদিন এসো। অর্থাৎ সেদিনকে মানে তাকে এত স্নেহ করে, অথচ তার সঙ্গে যখন দেখা হচ্ছে প্রথমে, তার সঙ্গে কিন্তু কথাই বলছে না। এই ব্যাপারটা আসলে কিন্তু এই বৈপরীত্যটা কিন্তু শিল্পী জীবনের বোধহয় এটা তার নিয়ত, এটাই তার নিয়ত। তো সেই ক্ষেত্রে থেকেই মানে ফেরা যায় যে এই বৈপরীত্যের নিয়তি নিয়েই কিন্তু একজন শিল্পী তার গোটা জীবনটাকে অতিবাহিত করেন। এবং যেটা আজকে আমি গুটিয়েও নিয়ে আমার যে জায়গাটা থেকে, যেখান থেকে শুরু করেছিলাম, যে বুদ্ধদেব কোন সাহিত্য
কালজয়ী, সেটা কালই বিচার করে, সেটা সময় বিচার করে। হ্যাঁ, এবং কালজয়ী হবে বলে তো কোনো সাহিত্য রচনা বা কোনো শিল্প রচনা হয় না। সেটা যুগের সঙ্গে সঙ্গে সে যদি চিরকালের কথা বলে, তার মধ্যে যদি চিরকালের আবেদন থাকে, শিল্পী নিজেও বুঝতে পারে না যে আমি এটা চিরকালের কথা বললাম। সে তার ভেতরে সেই যুগের সময় তার যে ভেতরে কর্মকর্তী হচ্ছে সেটাই তিনি বলছেন। এবার কোন কথাটা সত্যি চিরকালের কথা হয়ে তার মধ্যে জানা সম্ভব না। হ্যাঁ, এবং নজরুলের প্রচুর লেখা, অন্তত ৩,৫০০ তার ডকুমেন্টেড গান এখনো পর্যন্ত পাওয়া গেছে। রবীন্দ্রনাথের গানের থেকে ১,০০০ গান বেশি ডকুমেন্টেড, আরো ধরে নিন হয়তো ১,০০০ গান হারিয়েই গেছে, যেগুলো ট্রেসই পাওয়া যায় না, বা ভবিষ্যতে হয়তো পরে কিছু আরো পাওয়া যায়। এত গানের মধ্যে কত কবিতা লিখেছেন, সেই গানের তো যত্নও হয়নি প্রথম কথা। সেই কবিতার যত্ন হয়নি, সেই লেখার নাটক তো লিখেছিলেন জেলখানায় বসে, সেই জেলখানাতেই নাটক নষ্ট হয়ে গেছে, একটা অসাধারণ মূল্যবান নাটক। হ্যাঁ, জলে জলে ডুবিয়ে নষ্ট করে দিতে হয়েছিল, কারণ ব্রিটিশের নজরে পড়ে গেলে বিপদে পড়ে, তারই এক সহযোগী নষ্ট করে দিয়েছিল জলে ডুবিয়ে, নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, আপনারা জানেন যে তার নাম। তো এইভাবে নষ্ট হওয়া, এই ফুল 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 ফুটাটা যেটা উদাহরণ তিনি দিয়েছিলেন, যে হিসেব করে তো ফুল ফোটায় না গাছ, এ ফোটায়, তার মধ্যে কতটুকু লাগলো, কতটুকু অপচয় হলো, তাতে তার কিছু এসে যায়। কবিও তিনি নিজের ইচ্ছে মতো অসংখ্য লিখে গেছেন, ২০-২২ বছরের মাত্র তার কাব্য সাহিত্য বা সমস্ত কিছু জীবন, তার মধ্যে যে দিয়ে গেছেন তা যদি আমরা আজীবন পাঠ করি, অনুধাবন করার চেষ্টা করি, আমার মনে হয় একটা জীবন যথেষ্ট কম। তারপরে তো দীর্ঘ ৩৪ বছরের নির্বাসন, স্বনির্বাসন, এবং তারপর ১৯৭৬ সালের ১৯ আগস্ট তার চলে যাওয়া। তো চলে যাওয়া, নীরবভাবে চলে যাওয়া, যখন পুরস্কার পেয়েছিলেন অনেক পরে, তখন তার পাওয়াও বা কি, না পাওয়াও বা কি। পুরস্কার যাকে বলে, কিছু সংবর্ধনা পেয়েছিলেন, এই পর্যন্তই। কিন্তু সেই অর্থে ওই যে বললাম এলিট ক্লাস, একটা এলিট ক্লাস, তাকে তাকে একটু সরিয়ে, রবীন্দ্রনাথ তাকে স্বীকৃতি দেওয়ার পরেও এলিটদের মনে হয়নি যে একে, এমনকি এখনো আমরা জানি, আপনারা যারা শুনছেন এই মুহূর্তে তারাও অনেকেই হয়তো স্বীকার করবেন যে হ্যাঁ, আপনি এরকম অনেককে চেনেন, তারা এখনো কাজী নজরুল ইসলাম মানে ঠিক আছে, কিছু হুজুগের গান লিখেছেন, সেই গানগুলোর মধ্যে কিছু ভালো, কিন্তু সব থেকে বড় কথা, আমরা না প্রায় কাজী নজরুল ইসলামের সাহিত্য বা সঙ্গীত সে অর্থে পাঠই করিনি, বা সে অর্থে শুনি তাদের পুস্তক বা অন্যান্য লেখাগুলো, তার যে গদ্য লেখাগুলো তো প্রায় পড়াই হয় না। ফলে কি হয়েছে, নজরুল কি জনগণের কবি, জনগণের শিকার হওয়া সত্ত্বেও তিনি হয় কিছু পণ্ডিতের মধ্যে, কিছু ওই সিম্পোজিয়ামের মধ্যে, হ্যাঁ, এবং কিছু আবৃত্তিকার, কিছু গীতিকার, কিছু গায়ক, এবং কিছু এই আপনার আমার মতো মানুষের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। আশা করি কোনোদিন এই শান্তি ঘটবে এবং আমাদের মুক্তি ঘটবে। নজরুলের, আর আপনি যেটা বলছিলেন যে পুরস্কারের বিষয়, সেই সময় ১৯২৯ সালে, মানে ২৯ সালে আর কি, তাকে পুরস্কার দেওয়া হচ্ছে, মানে সংবর্ধনা দেওয়া হচ্ছে, আচার্য প্রফুল্লচন্দ্র রায় তিনি সভাপতিত্ব করেছেন। কিন্তু অদ্ভুতভাবে এটা মানে দেখা যায় গোলাম মুর্শিদের বই থেকে, এটা মানে নজরুলকে যদি আমি খনন করি, তো বিভিন্নভাবেই যদি খনন করি, আপনার কাছে প্রশ্ন রাখবো যে দেখা যাচ্ছে মানে তখন যে রক্ষণশীল মুসলমান সমাজ এবং যে মোহাম্মদী গোষ্ঠী, তারা কিন্তু এই সংবর্ধনার বিরোধিতা করে যাচ্ছে। মানে এই বিষয়টা কিন্তু তার জায়গা থেকেও তৈরি হয়েছে। আমার একটা অদ্ভুত লাগে, মানে যেই মানুষটি মানে আজান দিতেন, মানে মসজিদের আজান দিতেন, সেই মানুষটির মধ্যে কট্টরপন্থী মুসলমানের যে বিষয়, সেইটা কি করে একটা মানে মানে সেটা ছিন্ন হয়ে যাচ্ছে, ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। এবং মানে তার লেখা পড়লে তো পরিষ্কার বোঝা যায় যে মানে হিন্দু যে তথাকথিত যে ধর্মগ্রন্থ, বেদ বলুন বা বিশেষ করে মহাভারত, হ্যাঁ, মানে সেটাকে যে আত্মীকরণ করা, মানে আমি ভৃগুর মতো পদ চিহ্নিকে দেবো বিষ্ণুর বুকে, একজন কবি বলছেন, এটা কিন্তু খুব মানে বলার যে দৃঢ়তা, যে পাণ্ডিত্য লাগে, সেটা কিন্তু খুব সেই সময় দাঁড়িয়ে বা এখনকার দাঁড়িয়ে কম মানুষের ছিল। এইখান থেকে কি একটা মানে একটা জায়গায় মানে
ওই গোলাম মুর্শিদের বই পড়তে পড়তেই মনে হয়েছে যে কোথাও গিয়ে এই যে মানে এই আলোচনাটা এইভাবে নজরুলকে নিয়ে করতে হয় এবং নজরুল কোথাও পিছিয়ে যাচ্ছে, তার কারণ কিন্তু নজরুলকে হিন্দু মুসলমান সম্প্রীতির জায়গা থেকে রেখে দেওয়ারই একটা চেষ্টা হচ্ছে, তার জাতিসত্তাটাকেই ইম্পর্টেন্স দিয়ে, না তাকে লেখক হিসেবে, না তাকে সাহিত্যিক হিসেবে। মানে মানে নজরুল একজন মুসলমান কবি এবং সেই সময় দাঁড়িয়ে মানে ভারতবর্ষে দাঁড়িয়ে হিন্দু মুসলমানের কথা বলছে, এইটাই বেশি পরিমাণে এস্টাবলিশড হয়েছে, তার ওই জাতিসত্তাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে উঠেছে অন্য বিষয়ের ক্ষেত্রে। আর আরেকটা বিষয় আমার মানে মনে হয় যে নজরুলের গানে মানে উনি কিন্তু গানের ক্ষেত্রে বহু শাস্ত্রীয় সঙ্গীতের সংরক্ষণ করেছেন, মানে নিজের ইচ্ছাকৃত তার জন্য হয়তো গান লিখেছেন, মানে ওই মানে ওই সুরকে ব্যবহার করে। এবং আরবি, ফার্সি, সুফি এই যে সুর, এই সুর কিন্তু অনেক গায়ক তখন ব্যবহার, মানে বাউল এবং ওয়েস্টার্ন ব্যবহার করলে এই সুর কিন্তু তখন খুব একটা ব্যবহার হয়নি, যেটা নজরুলের মাধ্যমে ব্যবহৃত হয়েছিল। এইটা একটা বিশেষ দিক বলে কি আপনার মনে হয় না? মানে খুব ভালো জায়গাগুলো আলোচনা করলেন। সেটা ব্যাপার হচ্ছে, এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। সেটা হচ্ছে নজরুল তার জীবদ্দশাতেই মুসলিমদের কাছে কট্টরপন্থী, অবশ্যই কথাটা উল্লেখ করা উচিত, কট্টরপন্থী মুসলিমদের কাছে তিনি আঘাত পেয়েছেন, যে একজন হিন্দু আচারকারী মুসলিম, এবং সে একজন মুসলিম জাতির কলঙ্ক। ওদিকে হিন্দুরাও তাকে ওই মুসলমান কবি বলে কোথাও একটা সরিয়ে রাখার তাদের একটা প্রবণতা ছিল, যে কারণে বিদ্রোহী কবিতা রচনার পর যেভাবে একই সঙ্গে একটা রূপ যেমন দেখি যে গোটা বাংলাদেশের সাহিত্যিক মহল শুধু নয়, গোটা বাংলাদেশের সাধারণ মানুষ এই কবিতার মধ্যে নিজের প্রতিবাদকে, নিজের যন্ত্রণাকে খুঁজে পাচ্ছে এবং তাকে বুকে জড়িয়ে ধরছে। একই সঙ্গে মাথায় রাখতে হবে, এই কবিতার ফলে, লেখার ফলে কিন্তু মানে একাধিক এই ইসলামী পত্রিকায় কিন্তু মানে নজরুলের মুন্ডপাত করা হচ্ছে। মানে সে যে কি অশ্লীল ভাবে আক্রমণ, তখন তো ফেসবুকের মতো ছিল না, তখন ট্রোলগুলো হতো পত্রপত্রিকার মাধ্যমে, হ্যাঁ, এবং ইসলামী পত্রিকা বা মোহাম্মদ পত্রিকা, বিভিন্ন পত্রপত্রিকাতে যে কি নিষ্ঠুর ভাবে নতুনকে আক্রমণ করা হচ্ছে। এবং সেখানে লেখা হচ্ছে যে এতদিন তবু না হয় ছাড়া হচ্ছিল, কিন্তু এখন যেগুলো করতে এই মুসলমানটি, যে তাকে মুসলমান বলে মানতে আমাদের ঘৃণা হচ্ছে, এবং এ হচ্ছে মুসলমান জাতির কলঙ্ক, এবং আমাদের পক্ষে সম্ভব হলে এর শিরশ্ছেদ করতে হবে। ভাবুন, সরাসরি পত্রিকাতে লিখছে এই কথাটা, হ্যাঁ, যে এর প্রাণ মানে একে হত্যা করা উচিত। একটা অপদার্থ, হ্যাঁ, গ্রিক, অন্যান্য গ্রিকদের নিয়ে কথা বলতে এত সাহস, এবং চিরকালই কিন্তু মুসলিমের সম্প্রদায়ের মধ্যে একটা শ্রেণী একে কিন্তু নজরুলকে চূড়ান্ত ভাবে ঘৃণা করছে। একই সঙ্গে আমি হিন্দুদের কথা বলছি, বা শুধু হিন্দু কেন বলবো, রবীন্দ্রনাথ নজরুলকে বুকে জড়িত হয়েছে। আমরা জানি যে সরলাবালা দেবী, যিনি ভারতী পত্রিকার পরবর্তীকালে সম্পাদনা দায়িত্ব নিয়েছিলেন, মানে যিনি এত প্রাজ্ঞ একজন মহিলা, আমরা সকলেই জানি যে তার পড়াশোনা, তার লেভেল আলাদা ছিল, অত্যন্ত স্বাধীন চেতাল পরিবেশ থেকে পণ্ডিত একজন মানুষ। তিনি যখন জানতে পারছেন যে নজরুল হিন্দু মেয়েকে বিয়ে করতে, তিনি কিন্তু ভারতীয় লেখা বন্ধ করে দিচ্ছেন নজরুলের। চিন্তা করতে হবে, তার মতো কিন্তু উদার মনস্কা মহিলা কিন্তু ভারতীয় লেখক। মনে রাখতে হবে, ওই সময় কিন্তু লেখালেখি করে একমাত্র ভারতীয় পত্রিকা থেকেই সামান্য কিছু টাকা পয়সা রোজগার করতে হবে। নজরুলের পেটে লাথি পড়ছে। সরলাবালা দেবী কিন্তু নজরুলের সঙ্গে, নজরুলকে অত্যন্ত স্নেহ করতেন। কেমন, নজরুল যখন যুদ্ধে যাচ্ছে তখন কিন্তু হাওড়া স্টেশন থেকে তাদের কিন্তু মাঝপথে স্টেশনে সরলাবালার নেতৃত্বে কিন্তু সেই সৈনিকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছিল। এই সরলাবালা কিন্তু নজরুলের সঙ্গে সম্পর্ক সিদ্ধান্ত করছেনই, শুধু তাই নয়, নজরুলের লেখা বন্ধ করে দিচ্ছে ভারতীয় পত্রিকা। অর্থাৎ একই দিকে দেখা যাচ্ছে যে ব্রাহ্ম সমাজের একটা অংশ, হিন্দু সমাজের একটা অংশ বটে, এবং মুসলিম সমাজের একটা অংশ কিন্তু নজরুলকে তাদের নিজেদের
মানে তো নয়, বরং মানে কি বলবো, একটা বিজাতীয় একটা মানে কি বলবো, কুলাঙ্গার, হ্যাঁ, এইরকম ধরনের একটা ভাবনা থেকে একটা চিরকাল ঘৃণায় আহ, কাঁটাতে বসিয়ে রাখার একটা চেষ্টা করে তারা চিরকাল করছে। তো আঘাত পাওয়া সত্ত্বেও এটা, এবং এই আঘাতটা কিন্তু শুধু প্রথম থেকে না, এটা তো আমি 22-23 বছরের নজরে কথা বলছি, যখন তিনি যথেষ্ট প্রতিষ্ঠিত। একটি ছোট্ট ঘটনা বলি, তখন আহ, আমাদের উত্তর কলকাতার ক্লাবটার নামটা আমার মনে পড়তো না, ওই ক্লাবে প্রত্যেক বছর খুব বড় দুর্গা পুজো হতো এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানুষরা তার সঙ্গে যুক্ত ছিলেন। সেখানে সেই খুব বড় একটি বাগবাজার ব্যায়াম সমিতি হবে কি? সম্ভবত সম্ভবত আমি বিকে ক্লাব রাইট, বিকে ক্লাব, হ্যাঁ, বিকে ক্লাবে সেখানে কিন্তু একটা খুব বড় অনুষ্ঠান হতো। সেখানে নজরুলকে বন্ধুরা বললো যে চলো তুমি ওখানে গান গাইবে। নজরুল গেছে ওখানে। এবার সেই বাড়ির যে মূল কর্ত্রী, তিনি হিন্দু স্বাভাবিকভাবে, তিনি যখন জানলেন যে এখানে একটি মুসলিম ছেলে এসে নাট মন্দিরে গল্প করছে, তিনি বললেন সর্বনাশ হয়ে গেছে, এক্ষুনি একে ভাগাও। তো পুরো মন্দির অপবিত্র করে ফেলেছে। তখন কিন্তু নজরুল প্রতিষ্ঠিত একজন মানে বাংলাদেশে, মানে তখন বাংলার কবি লেখেন, হ্যাঁ, মানে কবি হিসাবে আর নয়, যদিও তিনি তখন একজন প্রতিষ্ঠিত সঙ্গীতকার, যথেষ্ট সকলের চিনি। কিন্তু হচ্ছে যা তাকে আমাদের এক্ষুনি শোনাও, এবার এক্ষুনি ভাগাও। এবার বন্ধুরা নিয়ে এসছে কি সর্বনাশ, এখন কি বা নজরুল কি বা কি করে শোনাবে। তো তখন কয়েকজন মিলে ঠিক করে এক কাজ করা যাক, ওকে আগে গাইয়ে দিই। ওকে তো বলেছিল যে তুমি আজকে আমাদের এই অনুষ্ঠানে কিছু গান গাইবে, ওকে আগে গাইয়ে দিই, ও গান গাওয়ার পর নজরুল থাকবে। তো নজরুলকে বললো তুমি আগে গাও। নাট মন্দিরে বসে মুহূর্তে তাকিয়ে চোখ বুঝে গাইতে শুরু করলেন কোন গানটা, ওখানেই বসে রচনা করে গান গিয়েছিলেন শ্যামা মায়ের কোলে চড়ে, যে গানটা বিখ্যাত গান। হ্যাঁ হ্যাঁ, সেই গান তিনি ওখানে বসে রচনা করে সুর দিয়ে ওই গাইলেন, এবং সেই গানে এমনই গান ভাসিয়ে দিলেন যে সেই গৃহকর্ত্রী এসে নজরুলের পায়ে লুটিয়ে পড়ছেন ব্যাপার আর কি। তো যাই হোক, সেটা তো না হয় তিনি ভুল বুঝতে পেরেছিলেন, বা তিনি ততটা সৎ আমি বলবো যে সেই তার ফিল্ডটা এসেছিল এবং সেই অনুভব, সেই অপরাধ করতে তিনি সসম্মানে স্বীকারও করেছেন। সেই স্বীকারোক্তিটাও কিন্তু অনেকেই করেন, এবং ওই মুসলিম বলে কোথাও একটা তাকে কিন্তু চিরকাল সরিয়ে রাখা। এবং নলিনাক্ষ সান্যাল আপনারা জানেন, তার বিয়েতে যখন নজরুল যাচ্ছে সেখানেও কিন্তু ওই হিন্দুদের সঙ্গে খেতে বসেছে বলে একটা শ্রেণী কিন্তু উঠে দাঁড়িয়েছিল যে আমাদের সঙ্গে নজরুল কেন খেতে বসবে, হ্যাঁ, কি করে একজন মুসলমান খেতে বসে, এবং সেখানে একটা বিশাল অশান্তি হয়েছিল। এবং সেখানে কিন্তু নজরুল উঠে চলে এসেছিলেন, এবং তারপরেই ওখানে আবার ফিরে যান এবং জাতের নামে বজ্জাতি সব এই গানটা গিয়েছিলেন। আচ্ছা, এই সমস্ত বিভিন্ন ঘটনা কিন্তু বারবার ঘটেছে। ফলে ওই আমাদের শেষ পর্যন্ত আমরা আসলে কিন্তু কোথাও না কোথাও এখনো জাত্যাভিমান আমাদের কিন্তু রক্তে একেবারে জিনের ভেতর ঢুকে গেছে। সেখান থেকে কোনো সম্প্রদায়, মানে হিন্দু বলুন কি মুসলমান বলুন কি ব্রাহ্মণ বলুন কি খ্রিস্টান বলুন, এখানে কোনো পার্থক্য নেই, সব সমান, একটা একটা নির্দিষ্ট শ্রেণী। হ্যাঁ, মানে পূর্ব পাকিস্তানে মুসলমান রবীন্দ্রনাথ বলা হয়, মানে এটা একটা অদ্ভুত, এখন বলা হয় কিনা জানি না, কিন্তু হ্যাঁ ঠিক বলেছে, মানে এখন হয় কিনা জানি না, কিন্তু সেই সময় দাঁড়িয়ে পূর্ব পাকিস্তানে মানে যখন নজরুল প্রায় মানে মৃত্যুর পরে, তো মানে আপনারই একটা ইয়েতে আপনি মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছিলেন আগের দিন, নজরুলের কথা বলতে গিয়ে সেখানে সুভাষ মুখোপাধ্যায় একটা কবিতা লিখেছিলেন, ফুলগুলো সরিয়ে না আমার লাগছে, ফুল জমতে জমতে পাথর হয়, মালা জমতে জমতে পাহাড়, মালা সরিয়ে না আমার লাগছে। তো মানে নজরুলের ক্ষেত্রে তো বিষয়টা মৃত্যুর ক্ষেত্রে তাই ঘটেছে, এবং বাংলাদেশের ক্ষেত্রে তাই ঘটেছে বলে মনে হয়। আরেকটা বিষয় হচ্ছে প্রেমিক নজরুল, মানে এই মানে এই যে একে কিভাবে আপনি দেখবেন, মানে যেখানে মানে নজরুলের জীবনে নারী কিন্তু প্রচুর, মানে আমরা সবাই মানে যদি পুজো দেবতাস্থলে পুজো করতে থাকি, সেক্ষেত্রেও কিছু চরিত্র, কিছু বিশ্লেষণ তো আছে তার তার চলা। আপনি যেটা বললেন যে রাজার মতো সবটা করেছে, মানে প্রেমের ক্ষেত্রে কিশোরী, নার্গিস, আশালতা, এবং তারপরে ফজিল তুলনা, হ্যাঁ ফজিল তুলনেসা,
এই এই যে পরপর প্রেম, এই বিষয়ে আপনি এবং ফজিলতুল্লাহ সাহেবকে আমি যতদূর শুনেছি আপনি ঠিক করে নেবেন সঞ্চিতা উৎসর্গ করতে চেয়েছিলেন, এবং ফজিলতুল্লাহ সাহেব একজন খুবই মানে সেই সময় দাঁড়িয়ে একজন মুসলিম নারী যিনি মানে নজরুলের এরকম কবিতার প্রেমেও পড়ছেন না, মানে তিনি এতটাই শিক্ষিত ভাবে বিদেশে চলে যাচ্ছেন এবং প্রত্যাখ্যান করছেন যে না আমাকে সব উৎসর্গ করার প্রয়োজন, যে এই যে পিরিয়ড তারপরে তিনি রবীন্দ্রনাথকে ওটা উৎসর্গ করেন। হ্যাঁ তারপরে রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথ সেকেন্ড প্রেমিকা হিসেবে প্রতিষ্ঠা পান। প্রত্যাখ্যাত একটা বই বেটা আমাকে উৎসর্গ করছো, আমি তোমাকে। হ্যাঁ এই প্রেমিক নজরুলও কিন্তু কাল্টিভেটেড খুব কম হয়েছে, মানে একটা বিষয়ে আমাদের একটা ধারণা আছে যে বিয়ের আসর থেকে উঠে আসেন নজরুল, কিছু একটা ব্যাপার, এই জায়গাগুলো যদি আপনি একটু হাইলাইট করেন। একটু সংক্ষেপে বলি কারণ আমার আবার আরেকটা আচ্ছা আচ্ছা রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমি এর সঙ্গে আপনার প্রশ্নের সঙ্গে আরেকটা প্রশ্ন একটু জুড়ে দিতে চাই, মানে কেন আমি বলছি, মানে টোটালটাই যদি খনন করতে হয় তাহলে দেখা যাচ্ছে মানে নজরুলের যে বিয়ে প্রমীলাবলীর সঙ্গে তার যে তারিখ 25শে এপ্রিল 1924, আর যে প্রথম ছেলে হচ্ছে সেটা হচ্ছে 18ই আগস্ট, মানে সুতরাং এই যে মানে তার মানে এই যে প্রেম তখনকার দিনে, তখনকার দিনে এটা বিপ্লব বলা যায়। হ্যাঁ তো এটা একটু তার এটাও হ্যাঁ, কারণ হিসেব করতে দরকার লাগে না, হ্যাঁ যে মানে সন্তান সম্ভবা তিনি বিয়ের আগেই হয়েছিলেন, হ্যাঁ প্রমীলা দেবী, কিন্তু সেটার থেকেও অনেক বড় কথা হচ্ছে তারা এই চ্যালেঞ্জটা কিন্তু দুজনে নিয়েছিলেন, এবং তার থেকেও বড় কথা হচ্ছে গিরিবালা দেবীর কথা, যার নাম তিনি চিরটা কাল কিন্তু মানে নজরুলকে আগলে ধরে রেখেছিলেন, মানে আশালতা দেবীর মা নজরুলের সঙ্গীত ছিলেন, এবং নজরুল যখন সঙ্গীত হারা কিন্তু বছরের পর বছর গিরিবালা দেবী নজরুলের সেবা করেছে। তারপরে একটা সময় তাকেও তো ছিঁড়ে খেয়েছে মানুষ, যে তুমি টাকা পয়সা পায় তুমি সব অনুষ্ঠান করো, দেখো না বেচারি ভদ্রমহিলা লাস্টে ট্রান্সমিটেড হয়ে কোথায় যে চলে গেলেন, নিরুদ্দেশ হলেন, তার খোঁজার কেউ পেলই, কতটা দুর্ভাগ্য। মানে আমি নজরুলের মধ্যে এটা একটা অদ্ভুত ট্র্যাজিক, মানে রবীন্দ্রনাথ বলেছিলেন না যে ছেলের মতো পিচ্ছের মতো পুরো জীবনে একটা মস্ত বড় ট্র্যাজিক এটা সত্যি, মানে তোমরা সত্যি ভবিষ্যৎ দ্রষ্টা হয়। নজরুল এটা বারবার বলতেন যে আমাকে গুরুদেব বলেছেন যে আমার যাই হোক, আমি খুব সংক্ষেপে জায়গাটা বললেন প্রেমিক নজরুল আসলে চিরকালই মানে বিদ্রোহ কবি বলা হয় ঠিক, কিন্তু সত্যি কথা বলতে সেই বিদ্রোহী হয় যে প্রেমিক, আর একজন প্রেমিকই একমাত্র বিদ্রোহী হয়েছে, সেটা কিন্তু মনের মধ্যে বারবার প্রকাশ করেছে। আপনি ভাবুন যে প্রেমটার আশালতা দেবীর সঙ্গে তার এতটাই জোরালো ছিল যে ওই সময় ওইরকম কঠোর একটা সমাজের মধ্যে থেকে হিন্দু এবং মুসলমানের বিয়ে হচ্ছে, এবং কেউ অহংকার হচ্ছে না, মানে একটা জায়গাতে ঠিক করা দেওয়া হয়েছিল যে তাহলে কি আশালতা দেবীকে মুসলমান আগে হয়ে নিতে হবে, তা তো বলগুলো না, কেউ কারোর ধর্ম চেঞ্জ করবো না। সেটা নিয়ে একটা জটিল ব্যাপার, যেটা আমি আমার উপন্যাসে পড়বে সেটা অনেক ডিটেলে লিখেছি, সেটা আজকে আলোচনায় যাচ্ছে। যেটা বিষয় যে এই প্রেমিক নজরুলই কিন্তু যে কোনো কবিতার লেখার ক্ষেত্রে না, জীবনের ক্ষেত্রে কারণ যাওয়ার বিদ্রোহ করেছে, এবং তার প্রেম হ্যাঁ তিনি একেবারে ছোট বয়স থেকে কিশোর বয়স থেকে এমনকি তার যুদ্ধে যাওয়ার ক্ষেত্রে রোমান্টিসিজম অবশ্যই ছিল, দেশপ্রেমও তো একটা প্রেম রে বাবা, শুধু নারীর প্রেম তা তো নয়, হ্যাঁ, এবং প্রকৃতির প্রেম তো তার চিরকাল ছিল, এবং একাধিক না কখনো স্বর্ণলতা দেবীকে, কখনো আশালতা দেবী, কখনো কখনো প্রতিভা বসু, প্রতিভা সোম, কখনো কাননবালা, একের পর এক ফজিলতুন্নেসা একমাত্র তাকে প্রত্যাখ্যান করেছিল, এবং সেই প্রত্যাখ্যানের যন্ত্রণা যে কি ছটফট করেছিল তার কাজে মোতাহার লেখা চিঠিগুলো যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন সেখানে যন্ত্রণা কাতর করেছে। তো এইভাবে তিনি শুধু নারীর প্রেমে নয়, তিনি বিশ্বের সমস্ত কিছুর প্রতি তিনি কিন্তু প্রত্যেক মুহূর্তে প্রেমে মজেছেন, প্রত্যেক মুহূর্তে, এবং এই প্রেমই তাকে প্রতিবার কিন্তু বিদ্রোহী করে তুলেছে, কখনো সংস্কারের বিরুদ্ধে, কখনো অন্যায়ের বিরুদ্ধে,
হ্যাঁ, কখনো যে কোনো অপরাধের বিরুদ্ধে, এমনকি নিজের নিজের বিরুদ্ধেও বটে। হ্যাঁ, তো এইভাবেই কিন্তু একজন প্রেমিক বিদ্রোহী হয়ে ওঠে এবং একজন বিদ্রোহী আসলে শেষ পর্যন্ত প্রেমিক হয়ে পর্যবেসিত। আজকে আহ আমি এখানে শেষ করছি। অনেক আচ্ছা। কথা আসলে এমন এক সমুদ্র যে একে নিয়ে সারাদিন সারা রাত্রি সারা মাস আলোচনা করলেও শেষ হবে না। আবার আরেকদিন আসবো, খুব ভালো লাগলো। জানি না সকলের কেমন লাগলো, আমি তো মনের খুশিতে বলে গেলাম। না, একদমই মানে আমরা এরকম ভাবেই আড্ডা মারি মানে যেখানে যখন যার প্রশ্ন আসে তারা হয়তো করেন, মানে আপনার আজকে সময় খুবই সীমিত, তার জন্য আমরা হয়তো আর একটু আড্ডা এগিয়ে যেতে পারছি না। আমরা হয়তো নিজেরা আবার একটুখানি কথা বলে আমরা তাই বিরত রাখবো কতগুলো। একদম একদম। মানে আমার খালি দুটো আপনারা যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে দাদা আপনি হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে পাঠিয়ে দেবেন। কোনো প্রশ্ন যদি আমার জানার মতো থাকে আমি আমার দুটো জায়গা খালি একটুখানি মানে আমার মনে হয় জন্ম বৃত্তান্তের যে তারিখ, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা। 1899 সালের 24 মে বাংলার 11ই জ্যৈষ্ঠ পড়েছে, কেমন? এবারে বাংলার 11ই জ্যৈষ্ঠ আমরা জানি তখন তো আর তখন এবারে ধরুন আপনি যদি ধরুন যেমন রবীন্দ্রনাথের যদি আপনি ইংরেজি মত মানেন তাহলে কখনো 8ই মে হয়, কখনো 9ই মে হয়, যেহেতু কিন্তু 25শে বৈশাখ থেকে মানা হয়। এই নজরুলের ক্ষেত্রে আমরা 11ই জ্যৈষ্ঠ যদি পালন করি তাহলে আমাদের এপার বাংলায় যেদিনকে পড়বে 11ই জ্যৈষ্ঠ সেদিনকে পালন করবো, অথবা যদি ইংরেজি মত মানতে চান তাহলে 24। হ্যাঁ, কারণ ওই খান মোহাম্মদ ওই মঈনুদ্দিন উনি মনে হয় ওখানে 25 তারিখ ডিক্লেয়ার করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, এটারই একটা ছিল, কিন্তু এটা স্বীকৃত যে এটা 24 মে 1899 সালে 24। আচ্ছা, আমার না যাদের কাছ থেকে আরেকটা লাইভ আছে, তারা ফোন করছে। ঠিক আছে, আমি আজকে তাহলে একদম হ্যাঁ, খুব ভালো থাকবে। ঠিক, আমাদের আড্ডায় ছিলেন বিনোদ ঘোষাল। উনি নজরুল নিয়ে লেখালেখি করছিলেন, দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন এবং তাকে আজকে আমরা পেলাম। এবার অন্য আমাদের আড্ডা, নিজস্ব আড্ডায় যদি কেউ কিছু কোনো ইনফরমেশন বা নজরুল নিয়ে কেউ কিছু বলতে চান, কোনো আবৃত্তি করতে চান, কোনো গান করতে চান, একটু জানাবেন। আমরা করতে পারি আর কি, মানে নিজেদের মতো করে আড্ডার নজরুলকে নিয়ে ভাবনা বা কারোর কিছু বলার। এখানে আমি জানি রাফাত আছে এখানে, হ্যাঁ, অনেকেই আছেন, বাংলাদেশের অনেকে আছেন। তারা কীভাবে নজরুলকে পেয়েছেন দেখছেন এবং বাংলাদেশে কীভাবে নজরুল চর্চা হচ্ছে সেটাও যদি আমরা একটুখানি জানতে পারি। হ্যাঁ, এবং নজরুলের সাম্যবাদ বারবার কবিতা আসছে এখানে, সেক্ষেত্রে মানে নজরুলের রাজনৈতিক চিন্তাধারা, মানে মতাদর্শের চিন্তাধারা একটা তো ঠিক আছে, মানে জাতীয়তাবাদের মতাদর্শ, কিন্তু জাতীয়তাবাদের বাইরে যে মতাদর্শ, যে বামপন্থী অথবা ডানপন্থী, এগুলো নিয়ে যদি কেউ কোনো বক্তব্য রাখতে চায় অবশ্যই মানে যে কেউ। আসলে আমি অপেক্ষা করছিলাম যে উনি হয়তো আমাদের এই প্রতিষ্ঠার ব্যাপারটা পত্রিকা এবং আমি আরেকটু বলবেন, পরের দিন যদি সুযোগ হয় তাহলে এই নিয়ে একটু, কেন এই তথ্যটা নিয়ে খুব একটা আলোচনা কোথাওই কেউই করে, এই পুরোপুরি কাব্য আর এর মধ্যে চলে যায়। তো এটা যদি কেউ এখানে বলে বা উনিও যদি সে প্রশ্ন হয়তো ওনাকে আজকে আমি পাঠিয়ে দিতে পারবো এবং হয়তো উত্তর পাবো। মানে একটা জায়গায় তো বোঝা যাচ্ছে মুজফ্ফর আহমেদ সঙ্গে নজরুলের একটা ঘনিষ্ঠতা ছিলই, এবং নজরুলের কবিতাগুলো পড়তে চাইলে বোঝা যাচ্ছে, এবং ওনার কথা মতো তখন বলশেভিকরা রাশিয়া করছে এবং নজরুল মানে উদযাপন করছে, তার তখন আরবে ছিলেন। তার থেকে বোঝা যায় যে মার্কসিজমের প্রতি তার একটা, বা তার প্রয়োগের ক্ষেত্রে আমার মনে হয় না সেভাবে মার্কসিজম পড়ার বিষয় তার কাছে থাকবে। এই যে মানে, কারণ তার প্রত্যেক কটা লেখার প্রবণতা থেকেই যেমন বোঝা যায়, বিদ্রোহী কবিতায় যেখানে বলে, যখন উৎপীড়িতের ক্রন্দনরোল আকাশে আকাশে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান মানে ভীম রণভূমি রণিবে না, আমি বিদ্রোহী রণক্লান্ত সেদিন হব শান্ত। মানে এই যে কন্টিনিউ লড়াই, মানে সেটা কিন্তু এখানে অত্যাচারী এবং উৎপীড়নের
ক্রন্দন কিন্তু সব জায়গা থেকে আসে আমার মনে হয়, কিন্তু এবার সরাসরি কতটা তিনি যুক্ত হয়েছিলেন সেটা আমার জানা নেই, বা এটা যদি কারোর কাছে এইরকম কোনো তথ্য থাকে সেটা অবশ্যই বলার মতো। আর যদি কেউ কোনো বিষয়ে আলোকপাত করতে চান নজরুল নিয়ে, বাংলাদেশে নজরুল চর্চা এবং নজরুলকে কীভাবে বাংলাদেশটা পেয়েছে, কারণ বাংলাদেশে যখন গেছে প্রায় তখন নজরুল তখন চুপ হয়ে গিয়েছেন নিজে একদম, তো সেই তাদের থেকে একটু শুনতে চাইব। একটা জায়গা ততক্ষণ যতক্ষণ অন্যরা কেউ কিছু বলছে নিজের থেকে, আমি একটা জায়গা আমার মানে খুব মনে হচ্ছে যে নজরুল মানে নজরুলকে মানে যে ক্ষেত্রে গানের কথা উঠে এসেছে বারবার, এবং তখন রেকর্ড কোম্পানিগুলো প্রচুর রেকর্ড করাচ্ছে নজরুলের, তো অনেক রকম কথাবার্তার মধ্যে একটা জিনিস আমার মনে হয়েছে যে অনর্গল গান তৈরির যে সক্ষমতা তার ছিল, হ্যাঁ, মানে সেটাকে যেন রেকর্ড কোম্পানিগুলো সাংস্কৃতিক পণ্য হিসেবেও তখন ঠিক ব্যবহার করেন নজরুলকে, যে খুব সহজে এত বিভিন্ন ধারার গান আমরা পেয়ে যাব, বিভিন্ন সুর আমরা পেয়ে যাব, এবং সেক্ষেত্রে এই সাংস্কৃতিক পণ্য হিসেবেও কি নজরুলকে মাঝে মাঝে ব্যবহার করেন, এটা আমার মনে হয়েছে, কারণ প্রচুর রেকর্ডস হয়েছে সেই সময় নজরুল গীতি, এবং নজরুলের সেই সময় প্রচুর রেকর্ডস হচ্ছে। আর এই গান নজরুলের কাছে কিভাবে এলো, একবার আমাকে এই পার্থ প্রশ্ন করেছিল যে আচ্ছা সরোদের বাজায় এবং সরোদ নিয়ে নজরুল বসে আছে, এই ছবি আমরা প্রচুর দেখতে পাই, কিন্তু সরোদ মানে সব কিছু তো একটা শিক্ষার জায়গা আছে, কোথায় সেই শিক্ষাটা আসবে, মানে যন্ত্রসঙ্গীত বাজাতে তিনি শিখছেন, তিনি ফোক সঙ্গীত লেটো গানের দলে যাচ্ছেন যখন ফোক সঙ্গীত শিখছেন, এটা ধরে নেওয়া যাচ্ছে। আমি যেই কারণে সতীশচন্দ্র কাঞ্জিলালের নাম করলাম, কারণ মনে হয় বোধ হয় উচ্চাঙ্গ সঙ্গীতের শিক্ষাটা সম্পূর্ণভাবেই এইখান থেকে এসে, বিনোদবাবু তাই বললেন, এবং সেই জায়গা থেকে যখন আরবে যাচ্ছেন, আরবে গিয়ে কিন্তু শুধু সৈনিকগিরি করছেন না, আরবীয় যন্ত্রগুলোকে নিয়ে এবং রবাব শিখছেন ওখানে। সরবে আমার মনে হয় যেহেতু রবাব শ্রেণীর একটা তার জন্য সুবিধা হয়েছে, সেই খনন কার্য করতে গিয়ে আমি যেটা পাই যে দুটো আড্ডা, মানে গজেন্দার আড্ডা এবং ভারতীর আড্ডায় নজরুল নিয়মিত যেত, এবং সেই আড্ডায় অতুল প্রসাদ যেমন ছিলেন, অবন ঠাকুর ছিলেন, প্রেমাঙ্কুর আতীর্থ ছিলেন, শিশির কুমার ভাদুরী ছিলেন, শরৎচন্দ্র ছিলেন, আবার ধুজ্জটি প্রসাদ মুখোপাধ্যায় ছিলেন, আবার ওস্তাদ করমতুল্লাহ খাঁও ছিল। মানে এইখান থেকে আমার মনে হয় করমতুল্লাহ খাঁ কিন্তু মানে শরৎবাদক হিসেবে তখন খুব মানে নাম করা শরৎবাদক। তিমির বরণ বাবুর একটা লেখা, মানে তিমির বরণ বাবুকে নিয়ে একটা লেখায় পাওয়া যায় যে তিমির বরণ বাবু বলছেন যে 1920 সালে যে কজন শরৎবাদক 6 জন ছিলেন, তাদের যে নামের ফিরিস্তি দিচ্ছেন তার মধ্যে ফিদা হোসেন খাঁ, আলী উদ্দিন খাঁ, আবদুল্লাহ খাঁ, হাফিজ আলী খাঁ, আমির খাঁ, তার সঙ্গে বলছেন করমতুল্লাহ খানের কথা। মানে আমার যদ্দূর ধারণা যে নজরুল এদের সঙ্গে যখন সান্নিধ্য লাভ করেছেন, অবশ্যই এই সরোদ বাদনের বিষয়টাও আমার মনে হয় যে এখান থেকেই এসছে আর কি। মানে এই যে সব কিছুকে গ্রহণ করার একটা বিষয় নজরুলের মধ্যে ছিল, আমি এই খনন করতে গিয়ে মানে নজরুলকে খুঁজতে গিয়ে যে কেন এটা, কেন কিভাবে উনি এভাবে পাচ্ছেন আর কি, সেইগুলো আমি পেতে শুরু করেছিলাম। আর কেউ কিছু যদি বক্তব্য রাখে, মানে রবীন্দ্রনাথের দিন প্রচুর মানুষ নিজের বক্তব্য রেখেছে, আজকে চাইব আর যদি কেউ কোনো বিষয় রাখতে। না, আমরা যে বক্তব্য রাখতে পারছি না সেটাই কিন্তু একটা বিরাট বক্তব্য। এই যে অবজেক্টিভলি দেখতে গেলে এত, এই যেমন মাইকেল সম্পর্কে বলা হয় যে মাত্র কয়েক বছরের মধ্যে এরকম একটা বিরাট একটা নজরুলের ব্যাপারেও বলা যায়। তো সেই হিসেবে তো আমরা সত্যি ওই নজরুল গীতি ব্যাপারটা ছাড়া আর তো আমরা খুব হ্যাঁ, মানে এই চর্চাটা না এখানে হয়েছে না ওপার বাংলা, আমি জানি না, এর জন্যই বারবার ওদের থেকে শুনতে চাচ্ছি। রাফাত এখানে আছে, ওপার বাংলায় একটু চর্চা হয়েছে আমি জানি না, তো ওপার বাংলার সাথে যদি করি সেটাতে হচ্ছে ওই অ্যাম্বিভ্যালেন্স অ্যাবাউট নজরুল কিছু ছিল,
এবং উনি যেটা বললেন সুন্দরভাবে বললেন যে কট্টর মুসলমানরা ওকে অলমোস্ট কাফেরের মতোই দেখতো। এবং হিন্দু সমাজেও উনি স্বীকৃতি লাভ করেন, ব্রাহ্ম সমাজেও এই ব্যাপারটা ছিল। যদিও রবীন্দ্রনাথের স্নেহধন্য ছিলেন, কিন্তু ওই ব্যাপারটা একটা, তার ফলে ওই নজজেও নতস্কুরের মতন ব্যাপারটা হয়ে গেল, শঙ্কুর মতন অবস্থা। তো এইটা এইটা এই কারণে আপনি যদি হিসেবে দেখেন, যদি বাংলায় সমস্ত কবিতা থেকে যদি একটা কবিতা বেছে নিতে হয়, যে কবিতাটা একটা মাত্র কবিতা থাকবে, তাহলে পরে হয়তো নজরুলের বিদ্রোহী কবিতাটাই থাকবে। মানে এত প্রাণবন্ত তার 100 বছর যেটা বললেন, কথাটা ঠিক যে লিপ সার্ভিস অনেক হয়। হয়তো আমরা একটু ভালোবাসি, কেননা উনি শ্যামা সঙ্গীতের করেছেন, সকাল থেকে আজকে নজরুলের মানে দেওয়া এবং লেখা প্রায় 20টার ওপর কৃষ্ণের গান শুনলাম। আচ্ছা, তো মানবেন্দ্র মানে আমার এইটা খুব বলতে ইচ্ছা করছে যে মানে ভারতবর্ষের ক্ষেত্রে নজরুল কিন্তু এই সময় আমি বললাম যে 1929-এ প্রফুল্লচন্দ্র সভাপতিত্ব করেছেন এবং তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। তার পরবর্তীকালে নজরুল গীতি প্রায় হারিয়েই যাচ্ছে। মানে সেই ক্ষেত্রে কিন্তু 1965-তে এসে আবার মানবেন্দ্র যখন নজরুল গীতিকে গাইছে এবং তারপরে আবার নজরুল গীতি এই পপুলার হতে শুরু করেছে আর কি। মানে অদ্ভুত একটা চর্চার মধ্যে নজরুল গেছে আর মানে আপনি মানবেন্দ্রের কথা বললেন বলে আমার মনে পড়লো আর কি। আমাদের মনে করে না যে 50-60 থেকে আমাদের নজরুল গীতি বলে ব্যাপারটা ছিল না, যদিও অনেক নজরুলের অনেক গানই আধুনিক গান হিসেবে আর কি, ওই যেমন শাওনো রাতে যদি জগন্ময় মিশ্রের গান, হ্যাঁ ওইসব গান, কিন্তু সেটা নজরুল গীতি হিসেবে ছিল না, সেটা আধুনিক বাংলা গান প্রায় ওইরকম আধুনিক শব্দটা ব্যবহার হতো না একদম। তো কিন্তু নজরুল গীতি হিসেবে পরিস্থিতি ওই ফিরোজা বেগম আরো এই মানে তবে এইটাই ইম্পর্টেন্ট যে বাংলাদেশে ওনার এটা কিভাবে এলো, কতটা গভীর, সেটা জানা দরকার। মানে আমি রেফত আছে, বারবার আমি অনুরোধ করব, ওরা যদিও নতুন প্রজন্ম, কিন্তু তারা কিভাবে নজরুলকে পেয়েছেন দেখছেন, বা তাদের সরকার কিভাবে নজরুলকে তাদের কাছে তুলে ধরেছে, একটু যদি বলে আর ধন্যবাদ। যেটা হচ্ছে যে বাংলাদেশের নজরুল চর্চাটা একটু অন্যভাবে হয়। এটা হওয়ার কারণটা হচ্ছে আমাদের এখানে একটা প্রতিষ্ঠান আছে যার নাম হচ্ছে নজরুল একাডেমি। নজরুল একাডেমি মূলত নজরুলকে প্রাতিষ্ঠানিকভাবে চর্চা করে। এছাড়া যে বিষয়টা হচ্ছে যে এখানে নজরুল যতটুকু সাম্যের কবি, তার থেকে স্থানীয় সাধারণ মানুষের কাছে নজরুল হচ্ছেন একটি মুসলিম কবি। এটা একটা বড় ফ্যাক্ট। এখানে মানে যে নজরুলকে আমরা দেখছি, যে বিপ্লবী নজরুলকে আমরা দেখছি, সেই নজরুল কিন্তু এখানে সেভাবে খুব একটা পরিচিত নয়, অন্তত মানে আমাদের এই মধ্যবিত্ত সমাজের কাছে। এখানে কিন্তু একটি মুসলিম কবি, ওই মুসলিম কবি হওয়ার কারণেই নজরুলকে এখানে একটু অন্যভাবে দেখা হয়। এই ব্যাপারটা নজরুল নিজেও বলেছেন, নিজেও বুঝেছেন যে মুসলমানরা কখনো সমাজের পরিবর্তন চায় না, এটা নিজেও বলেছেন তার লেখার মধ্যে। এখানেও সেই ব্যাপারটা ঘটেছে। আর যেটা হচ্ছে যে নজরুলের চর্চাটা এখানে যেটা হয়, নজরুল একাডেমিতে হয়, নজরুল সঙ্গীতের মাধ্যমে হয়, নজরুলের আবৃত্তির মাধ্যমে হয়। কিন্তু সমস্যা যেটা হলো যে আমরা নজরুলকে এখনো বাংলাদেশের সিনেমায় ইন্ট্রোডিউস করতে পারি। আমাদের চলচ্চিত্রে এখন নজরুল আসেনি, আমাদের দৈনন্দিন জীবনেও এখনো নজরুল আসেনি। যেভাবে রবীন্দ্রনাথ এসেছেন সেভাবে নজরুল কিন্তু বাংলাদেশে আসেনি। বাংলাদেশে নজরুল এখনো সেই একাডেমিক জায়গাতেই আবদ্ধ, এবং একাডেমিক জায়গাতে আবদ্ধ হওয়ার ফলে যে জিনিসটা হয়েছে, নজরুলের কাজের
যে জায়গাটা সেটা নিয়ে গবেষকরা কাজ করছেন এবং তার মধ্যে বিকৃতি সেভাবে ঢোকেনি। অর্থাৎ নজরুলের গান নিয়ে কেউ সুর বিকৃত করে নতুন করে কিছু করার চেষ্টাটা সেভাবে করেনি। এই জায়গায় নজরুল বেঁচে গেছে, যে ক্ষেত্রে রবীন্দ্রনাথ যে জায়গায় একটু সমস্যার মধ্যে পড়েছে, যে রবীন্দ্রনাথের সুর নিয়ে অনেকে অনেক কথা বলেন, সুর বিকৃত হচ্ছে গানের কাজে, কিন্তু এখানে নজরুল বেঁচে গেছেন যে তাকে কিন্তু একাডেমিক ভাবেই চর্চা করা হচ্ছে, সুতরাং মানে আর কি তার কাজগুলো সেভাবেই রয়ে গেছে। এছাড়া বাংলাদেশ সরকার বাংলাদেশের বিশাল, যেখানে নজরুলের ছোটবেলার একটা বড় অংশ কেটেছে, সেখানে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করে দিয়েছে, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। সেখানে নজরুলকে নিয়ে কাজ করা হয়, বেশ ভালোভাবে কাজ করা হচ্ছে সেই জায়গাতে। মোটামুটি নজরুল চর্চাটা এরকমই বাংলাদেশে। আচ্ছা। অথচ নজরুল নিজে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত, মানে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন। মানে আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না একটা চলচ্চিত্র বিষয়ে। হ্যাঁ, নজরুল নিজেও একটা চলচ্চিত্র পরিচালনা করেছেন। অভিনয় করেছেন। হ্যাঁ, মানে সেক্ষেত্রে আসলে মানে বিনোদবাবু একটা কথা ঠিক বলে যে তার গদ্যগুলো মানে প্রায় আমাদের কাছে এসে পৌঁছয়নি আর কি। মানে আমাদের পাঠ হিসেবে কখনোই গদ্যগুলো এসে পৌঁছয়নি। ভারতবর্ষে যেভাবে মোরা একই বৃন্তে দোষী কুসুম হিন্দু মুসলমান এস্টাবলিশড হয়েছে কবিতাটা ভারতবর্ষের নিরিখে, আবার মানে বাংলাদেশের নিরিখে বোঝাই যাচ্ছে যে সেখানে নজরুলের মূল চর্চাটাই হচ্ছেন যে একজন মুসলমান কবি তিনি কীভাবে কবিতা, মানে তার সাহিত্য চর্চা, তার গান চর্চা কীভাবে, যে আমার যদ্দূর মনে হয় ওখানে আরবি ফার্সি সুরগুলো নিয়ে বেশি আলোচনা, বেশি চর্চাগুলো মনে হয় বেশি পরিমাণে হয়েছে। মানে ওভারঅল নজরুলের চর্চা মানে সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় খুবই কমই হয়েছে। এবং জীবন আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই ব্যাপারটা, একদম যে জাতীয় কবি মর্যাদা দেওয়ার ফলে কি নজরুল একটা মানে যাকে বলে টোটেম, তাকে নিয়ে আর ওই মানে বেশি কাটাছাড়া করা যাবে না বা আলোচনা এই অংশে করা যাবে না, এ ধরনের কি হয়ে থাকতে পারে? না, ব্যাপারটা সেরকম নয়। নজরুলকে নিয়ে এখানে আলোচনা হচ্ছে, কিন্তু কথা হচ্ছে নজরুল তো খুব অল্প বয়সে চুপ হয়ে গিয়েছিলেন। এখন এই চুপ হয়ে যাওয়ার কারণে যে জিনিসটা হলো যে স্থানীয় মুসলিম যে কমিউনিটিটা, তারা নজরুলকে দেখে একজন মুসলিম কবি হিসেবে। আমরা যারা কিছু মানুষ আছে যারা হালকা সেকুলারিজমে বিশ্বাস করি, তারা নজরুলকে দেখে আবার নজরুলের মতো করি, অর্থাৎ একই সাথে সেকুলার এবং একই সাথে মুসলিম, দুটো পয়েন্টে দেখা হয়। এবং আমাদের দেশের কমিউনিস্ট যারা আছেন তারা কিন্তু নজরুলকে সেভাবে ওন করেন না, এটা একটা বড় বিষয়। আচ্ছা, যে কারণে যাদের নজরুলকে নিয়ে কথা বলার কথা তারা কিন্তু কথা বলছেন একাডেমিতে। ঠিক। মানে আমি আজকে একটা অন্য প্রসঙ্গের মানে বলতে ইচ্ছে করছে আর কি, সেটা হচ্ছে ভারতভাগের অপরাধী যারা বলে একটা বই আছে রাম মনোহর লোহিয়ার। সেখানে কমিউনিস্টদের ওই ভারতভাগের ভূমিকা নিয়ে একটা প্রশ্নের সময় উনি একটা জায়গায় লিখছেন যে যেখানে কমিউনিস্টদের আর কি হিন্দু মুসলমানের বাইরে দাঁড়িয়ে কথা বলা উচিত ছিল স্বতন্ত্রভাবে, কিন্তু হিন্দু এবং মুসলমান এই জাতিসত্তার আইডেন্টিফিকেশনটা কিন্তু কমিউনিস্ট রেখে দিয়েছে। এটা একটা অদ্ভুত বিষয়। যতই স্ট্রাগল অফ ক্লাস নিয়ে কথা বলুক, কিন্তু জাতিসত্তাটাকে একদম সম্পূর্ণ সরিয়ে কোনো কথাই বলে উঠছে না। সেটা ভোটের জন্য হতে পারে। এটা জাস্ট আমি একটা মানে রেফাতের কথায় ইনফরমেশন দিলাম। আর জয়বাবুর কথার প্রসঙ্গে একটা জিনিস আমি বলতে পারি যে গোলাম মুর্শিদ একটা জায়গায় বলছেন যে আমি এই নজরুলের বিবাহ এবং বিবাহের মানে পরে যে এই যে বাচ্চা হয়েছে, এত 4 মাসের মধ্যে বাচ্চা হচ্ছে, এবং প্রমীলা দেবীর সঙ্গে প্রেমটা তার আগেই, এবং সেটা সম্পূর্ণ রকম প্রেম, সেটা নিয়ে আলোচনা করতে গেছি। এবং আমাকে মানে যেটা নিয়ে বিনোদবাবু বললেন যে একটা প্রেম দর্শন মানে সমস্তটাই, যে মানুষটা তো সমস্তটা ঘিরে, এবং তিনি তো সেই প্রমীলা দেবীকে বিয়ে করছেন। হ্যাঁ, এবং তাদের যে দৃঢ়তা সেই সময় দাঁড়িয়ে, তার যে ঋজুতা, সেই ঋজুতাটাকে অ্যাপ্রিসিয়েট না করে আমার সঙ্গে সঙ্গে বসিয়ে দেওয়া হয়। ওই জন্য এইসব কথা এখানে বলা যাবে। এটা মানে গোলাম মুর্শিদের একটা ইন্টারভিউতে মেনশন করেছে। ঠিক আছে, আজ কিছু মনে করবেন না, আমরা যখন বালক ছিলাম না, মানে যখন যতদিনে নজরুল স্তব্ধ হয়ে গেছে, তখন কিন্তু নজরুলের ওপর কোনো রকম সিম্প্যাথিক কোনো রকম কিছু দেখিনি।
বরং 72 এখান থেকে চলে গেল। না, সে তো অনেক পরে গেছে, হুম। এখানেই যখন ছিলেন, এবং মধ্যিখানে বেশ কিছু বছর ওনারা প্রায় ইনকগনিত থেকেছেন, মানে কেউ বিরক্ত হয়ে গিয়েছিলেন, যদিও ওনার জন্মদিনের ভিড় হতো, কিন্তু একটা কিছু মনে করবেন না, একটা কথা বাজারে চালু ছিল, সেটা হয়তো কোনো লেখায় পাওয়া যাবে না, কিন্তু আমরা এই শুনি হুম। যে ওনার ব্রেন খারাপ হয়ে গেছে, উনি সিফিলিসে ভুগছেন। হুম, 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 হুম। হ্যাঁ। যেহেতু যৌন রোগ থেকে আসে। হ্যাঁ, 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 এবং 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 তার সঙ্গে তার চরিত্রের উপর যথেষ্ট ওই ধরনের একটা ব্যাপারও বাজারে চালু ছিল। পরে আমি এই লেখাটা, এই ব্যাপারে কোনো লেখা চলতে পারে না, মানে মুর্শিদের বইতে পাওয়া যায়, মোহাম্মদ নুরুল হুল, মানে হুল ডাক্তার ছিলেন, উনি বলছেন এটা ডিমেনশিয়া অফ লিউ বডিজ। সেটা সেই সময় আসলে এই রোগটি আবিষ্কার না হওয়ার জন্য ডাক্তাররা মানে কোনো প্রেসক্রিপশন করতে পারেনি। পরবর্তীকালে যদি দেখা যায় অ্যাকচুয়ালি উনি ডিমেনশিয়া অফ লিউ বডি বলে একটি রোগে আক্রান্ত একটা হন। ক্রিপস সিনড্রোম না কি একটা আছে, যেটা আছে খুব রেয়ার ডিজিজ, ইউকেতে আলটিমেটলি যেটা আইডেন্টিফাই করে, সেটা তো আমরা মানে পাই। আমি বলছি যে ওই সামাজিকভাবে অ্যাকসেপ্টেন্সের হুম, হুম, হুম। বুঝতে পেরেছি। হুম, ওই যে জিনিসটা একটা ছিল, কিন্তু মধ্যে ঠিক। বেশ কিছু বছর ছিল। ঠিক। মানে এটা একটা মানুষের যে যে স্বভাব হয়, মানে বিবেকানন্দ নিয়েও একটা এরকম চর্চা আছে কিন্তু। ঠিক। বিবেকানন্দের নাম সেই সময় বিবিকা আনন্দ বলে বলা হতো, এও শোনা যায়। হ্যাঁ, যেহেতু ওনার অনেক মহিলা ভক্ত ছিল, হুম। তারা তো সেই জিনিস তো সেই সময় লেখাও হয়েছে, বিবেকানন্দ না লিখে বিবিকা আনন্দ, এরকম। ঠিক আছে, আর কেউ কিছু প্রশ্ন, দেবুদা বা আর যারা আছেন তারা যদি কিছু বলেন, মানে তার নাহলে আজকের আড্ডা আমরা এখানে শেষ করবো কিছুক্ষণের মধ্যে। আচ্ছা, পরবর্তী দিনের আড্ডা বসছে, এবং মানে ভারতবর্ষের এখন বিশেষ করে বাংলার তো একজন গুণী এবং পণ্ডিত ব্যক্তি আমাদের সঙ্গে থাকবেন এখন, মানে লিজেন্ডারি লাস্ট অফ পণ্ডিত আমি বলবো। আমাদের সঙ্গে সমীর বন্দ্যোপাধ্যায় থাকবেন আড্ডা নিয়ে। মূলত আড্ডা হবে থিয়েটার, সিনেমা এবং বাদল সরকার, এই তিনটে বিষয়, তার রাজনীতি, তার সমাজনীতি, এগুলো নিয়ে। এবং আপনাদের প্রশ্ন তিনি থাকবেন এবং জবাব দেবেন, এবং সম্পূর্ণ সময়টাই তিনি থাকবেন, কারণ আমাদের একজন প্রতিনিধি ওনার সঙ্গে থাকবেন ওনার বাড়িতে। তো সুতরাং পরবর্তী আড্ডার যাকে পাবো, মানে এখন আড্ডার স্তরের ক্ষেত্রে এবারে যার মানে সবচেয়ে, মানে বাংলার অন্তত সবচেয়ে গুণী এবং পণ্ডিত ব্যক্তি, তিনি আমাদের ডাকে আমাদের সঙ্গে আড্ডায় সাড়া দিয়েছেন, এবং খুব খুশি হয়েছেন যে আমরা এরকম একটা আড্ডা অর্গানাইজ করি, খুব বেশি লোক না হলেও, এবং নিজেরা পড়াশোনা করে চর্চা করি। তাই একবার বলাতেই উনি রাজি হয়েছেন, এবং তিনি আড্ডার মতো করেই থাকবেন, বলেছেন আমি কোনো সেমিনার করবো না, আমি আড্ডাই মারবো, আপনাদের মাঝখানে কোনো কথা বলার, প্রশ্ন করার, সেটা আপনারা করতে পারেন, আমরা সেভাবেই ইয়ে করবো। আর বাদ বাকি যদি কারোর কিছু না বলার থাকে তাহলে শুভরাত্রি। আজকের মতো সোমবারের আড্ডা, আজকে সবচেয়ে তাড়াতাড়ি আড্ডা আমাদের ভিতরে শেষ হলো আজকে সোমবারের আড্ডা। আমি তো থাকতে পারিনি, হুম। তো ওই নজরুলের খরচ শেখার ব্যাপারটা কি কোনোভাবে উঠেছে, যে কোথায় শিখেছে খরচ? না, আমি একটা ইনফরমেশন ওই রেখেছিলাম আর কি, ওই করমতুল্লাহ খাঁ সাহেবের ইনফরমেশনটা, মানে এর আগে কেরামতুল্লাহ খাঁ সাহেবের সাথে ওনার সঙ্গ ছিল, ফর্মালি শিখেছে কিনা সেটা জানতে পারলে ভালো হয়। এবার ফর্মালি কোনো জায়গায় মানে নজরুল ওই রকমভাবে নিয়মিত চর্চার, মানে বিনোদবাবুর কথা মতো কোনোটাই করে, কিন্তু সমস্ত কিছুই অ্যাডাপ্ট করেছেন, কিন্তু তার ওই মূল যে শাস্ত্রীয় সঙ্গীতের যে শিক্ষা, অন্তত প্রশ্ন করার সময়টা পাবো, এসে দেখি যে না, ওনার আবার আরেক জায়গায় বলার আছে, তাই জন্য উনি চলে গিয়েছেন আর কি। সতীশচন্দ্র কাঞ্জিলাল মূলত উচ্চাঙ্গ সঙ্গীতের যে শিক্ষা, সেটা সতীশচন্দ্র কাঞ্জিলালের থেকে হয়েছে।
তার পরবর্তীকালে তো প্রেমাঙ্কুর আতরের সাথে প্রেমাঙ্কুর আতরের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল। আমি এই ইনফরমেশন গুলো দিয়েছি। প্রেমাঙ্কুর আতরটি কিন্তু কেরামতুল্লাহ খান সাহেবের কাছে শিখতেন। হ্যাঁ, সুতরাং মানে বোঝাই যাচ্ছে যে এই মানে একটা ইনফরমেশন আমার কাছে ছিল যে যখন আরবে যাচ্ছে তখন ওখানে আরবীয় যন্ত্রপাতিগুলো শিখছেন, পরিষ্কার কথা, এবং সেই সময় দাঁড়িয়ে রাবার নিশ্চয়ই শিখেছেন। হ্যাঁ, এ পরিষ্কার লেখা আছে। তা সেইখান থেকে ধরে নেওয়া যায় যে যেই লোকটা রাবার বাজাতে পারবেন তার কাছে সরোদ বাজানোটাই নিয়মিত আমাদের মতো গিয়ে চর্চার বিষয় হবে না হয়তো, এবং যেহেতু শাস্ত্রীয় সঙ্গীত তার আগেই তিনি শিখছেন, সুতরাং ওই করমতুল্লাহ খাঁ সাহেব তারা গান বাজনা করছেন একটি আড্ডায়, ভারতীয় আড্ডায়। হ্যাঁ, সেই আড্ডায় তিনি নিয়মিত যাচ্ছেন। সেইখানে আমার মনে হয় সেই চর্চাটা খুব সহজ স্বাভাবিক হয়ে উঠেছে আর নজরুলের ক্ষেত্রে আর কি। মানে তিমির বরণের একটা লেখায় পাওয়া যায়, আমি আবার পড়েছিলাম যে 1920 সালে যে 5 জন বাজাতেন তার মধ্যে করমতুল্লাহ একজন। মানে তার মধ্যে তুই নামগুলো ভালো করে জানবি, ফিদা হোসেন খাঁ, আলী উদ্দিন খাঁ, আবদুল্লাহ খাঁ, হাকিম আলী। কোথায় বাজাতেন? মানে কলকাতায় যে এই যে 5 জন, মানে উনি বলছেন, তিমির বরণ বলছেন যে 1920 সালে ওই 6 জন এই মূলত এই বাজনাটা বাজাতে পারত এই সড়ক। তো তার মধ্যে যে নামগুলো করছেন 6 জনের, তার মধ্যেই করমতুল্লাহ খাঁ একজন। করমতুল্লাহ খান তো কলকাতাতেই থাকতেন, আমির খাঁ এবং করমতুল্লাহ খাঁ। তো সুতরাং একদিকে যেমন শাহজাহানপুর, আর করমতুল্লাহ খানের দাদা কৌকব খান উনিও কলকাতায় থাকতেন, এবং প্রথম বাঙালি শরৎবাদক বীরেন্দ্র বোস, বরানগরের মানুষ। তো ওনারাই আছে কেরামতুল্লাহ এবং কৌকব খান শেখ সাহেব, প্রথম মধ্যবিত্ত বাঙালি আর কি, মধ্যবিত্ত না উচ্চবিত্তই, প্রথম শরৎ শিখছে আর কি এই মুসলমান অঞ্চলের কাছে। কেন তিমির বরণ কখন শিখছে? তিমির বরণ তারপরে তিমির বরণ আমির খানের ছাত্র আর কি। তারপরে আলাউদ্দিনের কাছে, তারপরে আলাউদ্দিনের কাছে। মানে সেটাই, মানে ধ্রুজ্যোতি প্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে মানে খুব ভালো সম্পর্ক কিন্তু কাজী নজরুল ইসলামের ছিল। হ্যাঁ, তো সুতরাং এইখান থেকে যে সঙ্গীত চর্চার একটা বিষয় আসবে এটা ধরে নেওয়া স্বাভাবিক। আরেকটা মজার ঘটনা, শিশির বাদুড়ি, এটা সবাই জানেন, শিশির বাদুড়ির সঙ্গে তো যোগাযোগ ছিল। রক্তকরবী করার ক্ষেত্রে শিশির বাদুড়ি কাজী নজরুল ইসলামকে চেয়েছিলেন, ওই বলেছিলেন যে কাজী যদি একমাত্র ইয়ে করে, বিশু পাগল করে, তো আমি তখন তাহলে আমি এই রক্তকরবী করতে পারি। মানে সত্যি ওই প্রেমিক, ওই মানুষ ছাড়া ওই মানে যে সব রকম প্রেমিক, মানে ওই মানে বিশু পাগল দুঃখ জাগানিয়ার যে গান গাইতে পারে আর কি, হ্যাঁ, সে গান তো কাজেই পারে। হ্যাঁ, এবং মানে যে দুঃখ, আবার কারাবন্দি হয়ে বিশু পাগল কারাবন্দি হচ্ছে, তখনও হয়তো তার কবিতায় গানের লৌহ কপাট আসলে কাজেরই জেগে ওঠে আর কি। ওই বন্দি যক্ষপুরীকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতাটাও সেই কাজেরই ছিল আর কি। আবার ওই নন্দিনীর প্রেমে পড়ে যাওয়া বিশু পাগলটাও কাজই ছিল। তো সুতরাং মানে যেখানে মানে নন্দিনীকে আবার ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো গাইতে পারে মানে বিশু পাগল, তো মনে হয় ওই কাজই আর কি কে বেছে নেওয়া আর কি বিশু পাগল হিসেবে, রবীন্দ্রনাথের বিশু পাগল হিসেবে নন্দিনীর কাছে। হ্যাঁ, কখনো রঞ্জন হয়ে উঠছে, কখনো ইয়ে হয়ে উঠছে, সে প্রেমিক হয়ে উঠছে। সেই বিশু পাগলকে বেছে নেওয়ার জন্য শিশির বাদুড়ি একদম সঠিক চয়ন করেছিল বলেই আমার ধারণা। যদিও কাজটা হয়, ও আমি অনেকক্ষণ ধরে বলছি, আমি বুঝতে পারছি আমি মিউট হচ্ছি। সেটা হচ্ছে যে ওই বলছিলাম যে মানে শিশিরবাবু কাজী নজরুল ইসলামকে যখন, এখন আবার ভিনটা দিয়ে এখন জয়েন করছে প্রায় শেষের দিকে, কাজী নজরুল ইসলামকে যখন মানে বলছেন যে আমি কাজী ছাড়া করবো না আর কি, রক্তকরবী করবো না, তখন বোধহয় এই কথাটা মানে এক মিনিট একটা জিনিস বোধ হয় আর কি, যে কাজীর যে এই যে নন্দিনীর কাছে মানে ওই কাজী কারা হলো কপাট, মানে ওই যখন কারাগারে যাচ্ছে সেই যক্ষপুরীর কারাগার ভেঙে দেওয়ার ক্ষমতা সেই কাজীরই আছে। আবার নন্দিনীর কাছে ওকে দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো এটা বলার ওই যে প্রেম, এই আবেগ, হ্যাঁ, এই আবেগটাও কাজীর আছে।
মানে সুতরাং সঠিক ওই বিশু পাগলের সঠিক চয়ন যে কাজী নজরুল ইসলামই হতে পারে, এটা নিয়ে আমার মনে হয় শিশির বদরুর যে দ্বিমত ছিল না, এবং আমারও মনে হয় তার মতো এরকম প্রেমিক, তার মতো এরকম গায়ক, হ্যাঁ, যে সেটা বোধ হয় কাজীকে সঠিক চয়ন হিসেবেই আমার মনে হয়। বিদ্রোহ এবং প্রেম দুটোকে একসঙ্গে মিলিয়ে দিতে কাজী যেভাবে পারতেন, হয়তো সেই বিশু পাগলও সেভাবে পেরেছেন, এবং প্রেমের অপেক্ষা করতেও সেভাবে বিশু পাগলই পেরেছে। হ্যাঁ, তো সঠিক চয়ন হিসেবেই আমার মনে হয় ছিল আর কি শিশির ভাদুরী, যে কাজী ছাড়া আমি এই রক্তকলম করব। বিশু পাগল একটা চরিত্র, রক্তকরবীর একটা চরিত্র, যক্ষপুরী রক্তকরবী না পড়লে এখন বোঝানোটা খুব মুশকিল হবে। আর কারোর কিছু বলার? বিনীতাদি এবং সৌরভদা? ওনার তন্ত্রচর্চা নিয়ে কিছু আলোচনা করছি। না, আজকে উনি খুবই কম সময় দিয়েছেন আর কি, যেটা মুশকিল হয়েছে। আমি আসলে একদম আবার সেই অনেক দেরিতেই ঢুকতে পেরেছি, তাই একটু শুনেনি। আমি সত্য করলাম তো না, শোনার শেষ হয়ে গিয়েছে, উনি চলে গিয়েছেন আর কি, ওনার আরেকটা জায়গায়